ওকে, আমাদের লাস্ট কাজ কি ছিল? এর জন্য আমাকে জিএমপি যেতে হবে। সার্ভার চালু করে দিলাম। ব্রাউজার আমার চালু। আমরা এই পর্যন্ত আসলাম, দেখি করতে যাই। কোড ইন্ডেক্স ফাইলে কি ছিল? ইন্ডেক্স ফাইলে ছিল এটা। ও, আমরা রেকর্ড ইনক্লুডও দেখছি, তাহলে তো আমরা অনেক আগে গেছি। আমরা মনে হয় একটা কন্ট্যাক্ট ফর্ম করছে, কন্ট্যাক্ট পোস্টও করছে, আমাদের কাছে অনেকখানি আগে গেছে, যা খুবই ভালো। দেখি তাহলে আমরা একটু ব্রাউজার রিফ্রেশে দেখি কি অবস্থা। কন্ট্যাক্ট ডট পিএইচপি, আমার তো মেসেজটা দরকার নেই। আসছে, এটা ফেলে দিয়ে আসলে সেভ। যেহেতু আমাদের আসছে ভালো, এখন কথা হলো আমরা এইখানে ডেটা দিলে আমরা কার মধ্যে পাচ্ছি? এটাতে পাচ্ছি, এই আর এটাতে আমরা ডেটা পাচ্ছি। ওকে, ভালো, কিন্তু ডেটা আমরা সবগুলো পাচ্ছি না। কেন পাচ্ছি না আবার দেখি একটু। নেম দিই আমি, গুড, সাবমিট দিলাম। আমরা কি অনলি মেসেজটা পাচ্ছি? আমরা যে মেসেজের মধ্যে যেটা লিখছি আমরা অনলি সেটা পাচ্ছি। কেন পাচ্ছি না এটা আমাদের আগে দেখতে হবে। দেখার জন্য আমরা কোডে যাই। কোডে গিয়ে আমি কি contact.php তে, এটা আমার ফর্ম। আমি কালকে বলছিলাম যে এই অ্যাকশনের মধ্যে যা দেয় সেটা হচ্ছে একটা লিংক, অর্থাৎ এই লিংকে গিয়ে কাজ করে। আর এই মেথডের মধ্যে পোস্ট অথবা গেট দুটা, একটা যে কোনো একটা করে দেয়। তো এইটা দেওয়ার পার্থক্য কি? এর মধ্যে পোস্ট দেওয়া মানে এই ডেটাটা হচ্ছে ফর্মের মাধ্যমে সাবমিট করবো, যা দেখা যায় না। আর এই ডেটাটা যদি আমি গেটের মাধ্যমে দেই তাইলে এই ডেটাটা হচ্ছে ইউআরএল দিয়ে সাবমিট হবে, যা আমরা পরবর্তীতে দেখব। আপাতত এইটা দেখি যে আমাদের এই টেক্সট ফিল্ডের মধ্যে যে মেসেজটা দিচ্ছি সেটা পাচ্ছে, আর এই দুইটা পাচ্ছে না কেন? দেখেন, আপনি খেয়াল করেন ইনপুট ফিল্ডে কি আছে আর টেক্সট ফিল্ডে কি আছে। টেক্সট ফিল্ডে দেখেন টাইপ, টাইপ তো এটা টাইপ, ফর্ম কন্ট্রোল ক্লাস, এটা একটা ক্লাস, এটা রো তো হচ্ছে কতটুকু, কিন্তু একটা ডিফারেন্স, সেটা হচ্ছে নেম। অর্থাৎ এই নেম কে আমরা ইন্ডেক্স বলি সচরাচর। নেমের মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স। অর্থাৎ ইন্ডেক্স ছাড়া এটা ধরা যাচ্ছে না।
অর্থাৎ এই নেম ছাড়া আপনি এই ফিল্ডের অর্থাৎ এই ফর্মের যেসব ফিল্ড থাকবে, ফিল্ডের ডেটা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই নেম দিতে হবে। তাছাড়া কখনোই আপনার এই ফিল্ডের ডেটাগুলো ধরতে পারবেন না। একটাতে নেম আছে দেখে একটাতে আমরা ধরতে পারতেছি। চলেন তাইলে এইগুলার মধ্যে নেম দিই। নেম দিবেন মূলত হচ্ছে আপনার একটু মিল রাখা, যেন আমাদের কাজ করতে সহজ হয়। এই নেম কোথায় কোথায় মিল রাখতে হবে সেটাও বলবো। এখানে একটা নেম দিলাম, এর মধ্যে দিলাম ইউজার আন্ডারস্কোর নেম। ভালো। ইনপুট ফিল্ডের মধ্যে দিলাম নেম ইউজার আন্ডারস্কোর ইমেইল। মেসেজের মধ্যে দিলাম ইউজার আন্ডারস্কোর জি। যা খুবই ভালো। আমার যখন এই নেম গুলো আমি দিলাম ইনপুট ফিল্ডের মধ্যে, তখন দেখি আমরা ডেটাগুলো ধরতে পারি নাকি। চলে যাবো এখানে, রিফ্রেশ দেব, নেম দেব, সাবমিট দিলাম। দেখেন অ্যারে, এটা একটা অ্যারে। অ্যারের মধ্যে কি ইউজার নেম, নেম পাইছে, ইমেল, ইমেল পাইছে, মেসেজ, মেসেজ পাইছে। অর্থাৎ এই যে থার্ড ব্র্যাকেট মানে কি যেন বলছিলাম আমি, অ্যারে। অ্যারে। তাহলে একটা অ্যারের মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি ধরি জানো, ইন্ডেক্স। এটা কি তাহলে অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স হিসেবে কাজ করতেছে। অর্থাৎ নেম ধরলে আপনি এই ডেটাগুলা ধরতে পারবেন ফর্ম থেকে। এখন যদি আমরা একটা একটা করে ধরতে চাই, একটা একটা করে পারবো না। এই শুধু আমি নেমটা ধরতে চাই, এটা কপি কর, ইন্ডেক্সটা ইউজার নেম কপি করে আমার কোন ফাইলে যাচ্ছে, সাবমিট করার সাথে সাথে কন্টাক্ট ডট পোস্টে যাচ্ছে। কিন্তু এই ফাইল আসতেছে, এই ফাইলেই তো কাজ করতেছে প্রিন্ট আন্ডারস্কোর আর। এর মধ্যে এসে আমি অ্যারে হিসেবে আমি ইনপুট ফিল্ডের নেমটা পাস করে দেব, ইউজার নেম। এখন শুধু আমার ইউজার নেমটা দেখানো। এখন ইকো না দিলেও চলে, প্রিন্টার না দিলেও চলে, এখন ইকো দিলেও চলে, কারণ এটা কিন্তু এখন একটা, এটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করা যায়। চলেন দেখি এখন যদি দেই, আপনি যাই দেন সমস্যা নাই, আপনাকে শুধু এখন আপনার এই নেমটাই দেখাবে। দেখেন নেম এখন ভেরিয়েবল হিসেবে দেখাচ্ছে। আমরা যদি ইমেল ধরতে চাই সেম ওয়ে, মেসেজ ধরতে চাই সেম ওয়ে, দুইটা তিনটা একসাথে ধরতে চাইলে তাও হবে। এখানে দেন ইউজার মেইল, দেখেন এখন আমার দুইটা দেখাবে। তো এইভাবে আমরা ফর্মগুলা ধরতে পারবো। তো যখন আমি এইভাবে ফর্মগুলা ধরতে পারতেছি, কি হচ্ছে আমার, আমি কিন্তু ব্রাউজারে এসে আমি ফর্মগুলা দিতে পারতেছি। তো যেহেতু আমি ধরতে পারতেছি, সেহেতু এখন কি এইগুলা যদি আমি ডেটাবেজে সেভ রাখি তাইলেই তো হয়ে গেল। আমার তো দরকার ইউজার ইনফরমেশন গুলা সেভ রাখা। তো আমরা এইগুলা ডেটাবেজে এখন সেভ রাখতে পারবো, ধরতে পারলে তো অবশ্যই সেভ রাখতে পারবো। যদি আমরা সেভ রাখতে চাই সেটা একটু পরের বিষয়, সেটাও দেখতেছি। দেখেন যখন আমরা ডেটাগুলো পাস করতেছি, তখন এইখানকার খেয়াল করেন, এইখানে শুধু একটাই না, ইন্ডেক্সের পর এই পেজটা। ওকে ঠিক আছে। এটা কার মধ্যে আমরা পেস্ট মানে পাস করতেছি ডেটাগুলা, পোস্টের মাধ্যমে। এখন যদি আমরা গেটের মাধ্যমে পেস্ট করি, দেখেন কি হয়। গেটের মাধ্যমে যদি আমরা পেস্ট করি, তাহলে চলেন তো নেম দেই, সাবমিট দিয়ে কি লিখছে, আনডিফাইন্ড ইন্ডেক্স ইউজার নেম ইন এত লাইন নাম্বার 2 লাইন নাম্বার 3, আনডিফাইন্ড ইন্ডেক্স মানে যে ইন্ডেক্সটা আমি দিছি সেটা ধরতে পারতেছে না। কিন্তু কথা হলো আমি তো সেম দিছি, ইউজার নেম, দেখেন ইউজার নেম সেমই, কিন্তু তারপর ইন্ডেক্সটা ধরতে পারতেছে না কেন?
কেউ বলতে পারবেন আমরা গেটে ডাটা পাঠাইলে এই ডেটাগুলো আমরা কোথায় পাবো? হুম। পোস্টের জায়গায় গেট দিতে হবে। হ্যাঁ, কারণ আমরা পোস্টে ডেটা পাঠাইছিলাম সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্টের মধ্যে পাইছি। এখন গেটের মাধ্যমে ডাটা পাঠাইছি, এখন সুপার গ্লোবাল ভেরিয়েবল গেটে পাবো আমরা ডেটাগুলো। এখন $, আন্ডারস্কোর GET গেট এর মানে হচ্ছে সে আমাকে দেখাইলো যে এই ইন্ডেক্সটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমি তো ডেটা পাঠাচ্ছি গেটের মধ্যে, আর আমি ইন্ডেক্সটা ধরছি পোস্টের। তাহলে কি এর মধ্যে আমার ডেটাগুলো পাবে? কখনোই না। এখন আমরা যখন গেটে দিছি তখন এই লিংকের দিকে খেয়াল করেন, কন্টাক্টের মধ্যে ছিল কন্টাক্ট ডট পিএইচপি তে পোস্ট। এখন যদি আমি এগুলো পাঠাই, দেখেন এটা কিন্তু ধরতে পারছে, কিন্তু আমার লিঙ্কটা কি হয়েছে একটু খেয়াল করেন। ওইটা ছিল হচ্ছে কন্টাক্ট আন্ডারস্কোর পোস্ট এই পর্যন্তই। এই কোশ্চেন মার্ক থেকে এইগুলো হচ্ছে বাড়ছে। কি বাড়ছে? কোশ্চেন মার্কের পর ইউজার নেম, আমার ইউজার নেম, তারপর অ্যান্ড, তারপর ইউজার ইমেল, আমার ইউজার ইমেল, তারপরে অ্যান্ড, তারপর ইউজার মেসেজ, আমার মেসেজ। অর্থাৎ আমি যে ডেটাগুলো পাঠাচ্ছি সব কিন্তু লিঙ্কে শো হচ্ছে। এর মাধ্যমে একটা বিষয় তো বুঝতে পারতেছেন, সেটা হচ্ছে ফর্মের পোস্ট দিলে ডেটা পাঠাচ্ছে হচ্ছে ব্যাক এন্ডে, পিছন দিয়ে। আর গেট দিয়ে ডেটা পাঠালে ডেটা পাঠাচ্ছে লিঙ্ক দিয়ে। আমি কিন্তু এর আগেও মনে হয় বলছিলাম যে এইখান দিয়ে গেটে ডেটা পাঠাই, যখন ডিজাইন করার সময় বলছিলাম যে এখন আপাতত রাখেন, আমরা বলবো। দেখেন গেট হচ্ছে লিঙ্ক দিয়ে ডেটা পাঠাইতেছে। কিন্তু কথা হলো যে এখন যদি আমি পাসওয়ার্ড পাঠাই, আমি পাঠাচ্ছি আমার পিছে কেউ দাঁড়ায় আছে কিংবা কোনোভাবে কেউ আছে, সে আমার পাসওয়ার্ডটা এখানে দেখতে পারবে না। এখন কনফিডেন্সিয়াল হচ্ছে আপনার যেই ডেটাগুলা মানুষকে দেখাবেন না, অর্থাৎ সিকিউর করে রাখতে চাবেন, সেই ডেটাগুলা হচ্ছে আমরা পোস্টের মাধ্যমে পাঠাই, গেটেও পাঠাই। তবে ডেভেলপারদের পছন্দের ডেটা পাঠানোর মাধ্যম হচ্ছে পোস্ট। গেটেও ডেটা পাঠায় যদি আমরা দেখেন ইভালিতে যাই, যে কোনো সাইটে গেলেই দেখতে পাবেন। দেখেন আমি এখানে কি সার্চ করব, কার সার্চ, ইভালিতে কার আছে নাকি, যাই হোক যেটাই সার্চ দিছি, দেখেন আমার রেজাল্টটা দেখেন, রেজাল্ট কোশ্চেন মার্ক কিউরি ইকুয়াল টু কার, মানে আমার রেজাল্টটা কি করছে, কিউরি করে আনছে। কি করছে? কোশ্চেন মার্কের পর থেকে, অর্থাৎ এই কোশ্চেন মার্কের পর থেকে হচ্ছে আপনার লিঙ্কটা জেনারেট হয়। কোশ্চেন মার্ক তারপর কিউরি ইকুয়াল, আর এখানে কিউরি হয়, অন্য কিছু হয়, আইডিও হয়। তো এইভাবে হচ্ছে লিঙ্ক জেনারেট হয়। অর্থাৎ যেটা আপনার জন্য সম্মুখে দেখাতে চাইবেন, অর্থাৎ কার্ড দেখলে কি আমার সমস্যা হবে? না। যেটার জন্য সম্মুখে চাইবেন সেটা আপনি গেট দিয়ে ডেটা পাঠাইতে পারেন। এটা কিন্তু গেট দিয়ে ওরা ডাটা পাঠাইছে। এখন শুধু এইটা না, আমাদের গুগলও গেট লিঙ্ক ব্যবহার করে। দেখেন GOOGLE, গুগল লিখি এখানে, আচ্ছা এইভাবেই লিখি, দেখেন সার্চের পর কি একটা কোশ্চেন মার্ক, এখান থেকে আমার লিঙ্ক শুরু হচ্ছে ক্লায়েন্ট। আমি ক্লায়েন্ট কি, আমি ফায়ারফক্স দিয়ে সার্চ দিছি, এটাও ধরছে BND কি, ওদের একটা কিওয়ার্ড জেনারেটর সিকিউরিটি রিজনের কারণে ইকুয়াল ইভালি, মানে আমার রেজাল্টটা। অর্থাৎ দেখেন তারাও এইখানে গেট লিংকের মাধ্যমে ডেটা পাঠায়। তবে এইখানে যদি ফর্ম ফিল আপ করতে যান, ওর জিমেলে লগ ইন করতে যান, ওইগুলো কি এখানে দেখতে পান? না, ওইগুলা তারা ফর্ম পোস্টের মাধ্যমে ডেটা পাঠাইছে। এই হচ্ছে গেট এবং পোস্টের মধ্যে পার্থক্য। গেট দিয়ে ডেটা পাঠাইলে লিঙ্ক দিয়ে যায় এবং সুপার গ্লোবাল ভেরিয়েবল গেটের মাধ্যমে পায়। পোস্ট দিয়ে ডেটা পাঠালে ব্যাকএন্ডে দিয়ে যায় এবং সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্টের মধ্যে আমরা ডেটাগুলো পাই।
এইটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? গুড। যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে তো ভালোই। আমরা একটা ফর্মেট ডেটা আমরা ধরতে পারতেছি, এটুকু তো আমরা শিখলাম। এখন দেখি সাবমিট দিলাম, আমার কিছু নেই কারণ আমরা কোনো ডেটা পাঠাই নাই। ফর্ম কি আমরা এরকম নেব? ধরেন যে ফর্মের মাধ্যমে আমরা কোনো কিছুতে দেই নাই, শুধু সাবমিট দিচ্ছি, এর মানে আমার ডেটাবেজে একটা করে রো অ্যাড হবে আর জায়গা নষ্ট হবে। তো আমরা এটাকে ভ্যালিডেশন করে দিতে হবে না? ভ্যালিডেশন করলে এটা না দেওয়া পর্যন্ত আমার ডেটাগুলা ডেটাবেজে সেভ হবে না, এটাই তো কথা। তো এটা করার জন্য আমরা ভ্যালিডেশন করতে পারি। ভ্যালিডেশন অনেকভাবে করা যায়। একটা সহজ ভ্যালিডেশন হচ্ছে এর মধ্যে এসে রিকোয়ার লেখা দেন। এটা হচ্ছে ডিজাইনে রিকোয়ার না রিকোয়ার্ড কোনটা হয় আই ডোন্ট নো, আমার খেয়াল নাই, দেখি তো। মানে এটা রিকোয়ার্ড দিলে একদম প্রথম থেকে লাল হয়ে থাকবে। আমি রিকোয়ার্ড চাই না, অনলি রিকোয়ারি চাই। যে ডেটা না দেওয়া পর্যন্ত তখন তুমি লাল না, আমার হচ্ছে রিকোয়ারি হবে ডিজাইনে রিকোয়ার্ড। তো কি করবেন, প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের মধ্যে এসে রিকোয়ার্ড লিখে দেন। এর মানে কি হলো? এর মানে হলো আপনি যে পর্যন্ত এই ফর্মগুলো ফিল আপ না করবেন সে পর্যন্ত আপনাকে ঢুকতে দিবে না। একটা ভ্যালিড ইমেল দিতে হবে। ওকে, আমার রিকোয়ার্ড দেখাচ্ছে, ফিল আপ করেই যেতে হবে। দুঃখের বিষয় হচ্ছে কি থাকে কিনা না, তো দিতেই হবে। যাই হোক, এখন আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে সে রিকোয়ার্ড দিল, আমাকে বললো এখানে ফিল আপ না করে সে আমাকে ঢুকতে দেবে না। এইটাকে বলা হয় হচ্ছে ফন্ট এন্ড ভ্যালিডেশন। মানে এটা ফিল আপ না করলে সে আমাকে কখনোই যেতে দেবে না। দেখেন ফিল্ড ইজ রিকোয়ার্ড, এর মানে এটাকে আমাকে দিতেই হবে। এটাকে বলে ফন্ট এন্ড ভ্যালিডেশন। কিন্তু যে একটু ডিজাইন সম্বন্ধে ধারণা আছে, দেখেন আমি কিন্তু রিকোয়ার্ড দিচ্ছি, এখন আমি আর কোডে যাব না, এখান থেকে কি করব, ইনস্পেক্ট এলিমেন্ট করব করে, এই যে রিকোয়ার্ডটা দিছি না আমি, এটা ফেলে দিলাম। দেখেন এখন কিন্তু আমি কোডে যাইনি, এখনো সাবমিট দিলাম, সাবমিট নিচ্ছে না, নিচে কিন্তু। এখন কথা হলো যে একটু ডিজাইন জানে কিংবা ইনস্পেক্ট এলিমেন্ট সম্বন্ধে যার ধারণা আছে, সে কিন্তু আমি যতই রেকর্ড এরকম লিখি সে ব্যাক ইনস্পেক্ট এলিমেন্টকে ফেলে দিয়ে আমার ডাটা কিন্তু সে ঠিকই সাবমিট করবে, কেউ যদি করতে চায়। তাহলে কি আমার লাভ হলো সেই আগের অবস্থায়? তবে এটাও অনেক ক্ষেত্রে করে, এই ভ্যালিডেশনটা করে কেমন, ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে আছেন, আপনাদের এমপ্লয়ীদের জন্য হচ্ছে একটা সাইট করলো। এখন আপনি কি ওই ফন্ডে যে হচ্ছে নির্দিষ্ট কিছু এমপ্লয় আছে তার মধ্যে আপনি ডাটা সাবমিট করবেন? তখন তো আপনাকে ম্যানেজমেন্ট করবে। তো অনেক ক্ষেত্রে যেটা খুবই প্রয়োজন নাই
ওইগুলোতে হচ্ছে এরকম দিয়ে দেয় যে কেউ তো এরকম করবে না। তবে যেই সময় আপনি পাবলিকালি এটা লঞ্চ করবেন অর্থাৎ পাবলিকের মধ্যে দিবেন ওপেন করে, তখন অবশ্যই আপনাকে প্রপার ওয়েতে ভ্যালিডেশনটা করতে হবে। প্রপার ওয়েতে যদি আপনি ভ্যালিডেশনটা না করেন তাহলে কিন্তু হবে না। এখন এই প্রপার ওয়েতে ভ্যালিডেশন করব কিভাবে, চলেন আমরা কি করি, প্রপার ওয়েতে ভ্যালিডেশন করি। আমার এই ফর্মটা সাবমিট করলে কোন পেজে যাচ্ছে, contact.post। আমরা পোস্ট দিয়ে কাজ করি, গেট তো দেখলামই একই কাজ। আমরা ডেটাগুলা পিছন দিয়ে পাঠাই, যেহেতু নাম ইমেল পাসওয়ার্ড যাবে এই কারণে। খুবই ভালো। এইটা হচ্ছে পোস্টে পাঠানোর জন্য প্রথমে আমরা কি করব, আমরা একটা হ্যাঁ সেটা করব। প্রথমে আমরা কি করব, একটা ফাইলের হেল্প নেব, ফাংশনের হেল্প নেব আমরা। সেই ফাংশনটার নামই হচ্ছে empty। এই এমটি ফাংশনের কাজ হচ্ছে যে এর মধ্যে ডেটা আছে কিনা সেটা চেক করা। চলেন আমরা আগে প্রথম চেক করে আসি। আমাদের এইটুকুই তো কপি করব, কপি এইখানে এসে $_ post এর মধ্যে এটা পেস্ট করে দিলাম। ওকে, অনলি আমরা নেমটা দিয়ে কাজ করব। ভালো, নেমটা দিয়ে কাজ করব, এটা গুড। এখন আমি রিকোয়ারটা ফেলে দিই আপাতত, কারণ হচ্ছে আমরা বোঝার সুবিধার্থে আমরা তো ব্যাক এন্ডে ভ্যালিডেশনটা করতেছি। আমরা কি করব, ইনপুট ফিল্ডে রিকোয়ার গুলা ফেলে দেই, যা ওপেনলি আমাদের কোনো দাম নাই, ফেলে দিলাম। এখন কি করছি আমি, ইউজার নেমের মধ্যে ডেটা আসতেছে কিনা সেটা আমরা চেক করতেছি। কিভাবে চেক করছি সেটা আমি দেখি, দেখ কি হয়, আমার কি তথ্যটা দেয়। ওকে ঠিক আছে, আমি প্রথমে খালি রাখলাম, কিছুই দিলাম না, সাবমিট করলাম। এটা তো হচ্ছে রিফ্রেশ দেওয়া লাগবে, ওকে দিলাম। প্রথমে কিছুই দিলাম না, সাবমিট দিলাম, দেখেন ফাঁকা। ওকে ফাঁকা, ভালো। আমরা প্রথমে নেম দিলাম, সাবমিট দিলাম, তারপর ফাঁকা। কেন ফাঁকা, এখন আমার হচ্ছে কিছুটা ভুল হয়েছে, এটা আমার চেক করতে হবে। ও ফাঁকা, কেন ফাঁকা, সেটা কিন্তু চেক করছে, চেক করে রাখছে, কিন্তু তাকে কি আমি বলছি দেখাও, সে তো চেক করে মনে মনে রাখছে, সেটা এখনো শো করে নাই। সে করার জন্য আমাকে ইকো করতে হবে। সে বিষয় হচ্ছে ইকো বড় হাতের লিখছিলাম, ওকে ঠিক আছে। এখন আমি প্রথমে রিফ্রেশ দিয়ে আগে, ওকে আমি কিছুই দিলাম না, সাবমিট দিলাম, দেখেন কি অন আসছে। এইখানে এখন আমি নেম দিলাম, কিছুই আসে নাই। এর মানে তো বোঝা যাচ্ছে আমার কিছু না কিছু তো কাজ হচ্ছে। কিছু না কিছু কাজ হচ্ছে বলতে, যখন আমি কিছু দিচ্ছি না তখন সে আমাকে অন দেখাচ্ছে, যখন কিছু দিচ্ছি তখন সে আমাকে ফাঁকা দেখাচ্ছে। এর মানে তো কিছু ইম্প্যাক্ট পড়তেছে এর উপর। এই ইম্প্যাক্টটা কি, তো এই ফাংশনটা এরকম কাজ করে যে এর মধ্যে যদি ভ্যালু পায় তাহলে তো সে আর দেখাবে না, কারণ সে তো আর এমটি নাই, এই কারণে সে নিউটা। আর যখনই সে এমটি মানে খালি পায় তখন সে একটা ওয়ান দেখায়। ওয়ান মানে হচ্ছে ট্রু, মানে এটা ট্রু মানে হচ্ছে এই যে এটার নামই তো খালি ফাংশন, মানে এটা খালি আছে, এটা সত্য, এই কারণে সে অন দেখাচ্ছে। খালি থাকলে অন দেখায়, আর ফিল আপ থাকলে সে কিছুই দেখায় না, কারণ সে তো আর খালি নাই। এখন এই ফাংশনের সাহায্যে আমরা ভ্যালিডেশন করব। কিভাবে ভ্যালিডেশন করব, যদি খালি থাকো তাহলে তুমি এইটা দেখাও, আর যদি খালি না থাকো তাহলে তুমি এইটা দেখাও।
এটা করার জন্য এখন আমার কার হেল্প নিতে হবে? লুপ। লুপ। লুপের কাজ কি আমাদের? ঘোরা, মানে একটা জিনিস বারবার ঘুরে প্রিন্ট করা। আর আমি এখানে বলছি যে যদি তুমি খালি থাকো, এই ফিল্ডটা খালি থাকো, তাহলে এইটা করো, আর না থাকলে এইটা করো। তাহলে এটা কি করতে হবে? এটা আপনাকে একটা শর্ত দেই নাই আমি, যে আপনি খালি থাকলেই এটা করেন আর খালি না থাকলে এইটা করেন, মানে একটা কন্ডিশন, শর্ত, কন্ডিশন, কন্ডিশন মানে শর্ত। আর যেখানে দেখুন যদি বাংলা কথাটা আসতেছে, মনে করেন এটা ইফ, ইফের বাংলা যদি, সহজ হিসাব। তো আমরা যদি এখন একটা ইফ কন্ডিশন চালাই, তাহলেই তো আমরা এটা পাচ্ছি। তো আমি একটা ইফ কন্ডিশন চালাই, ইফ, এর মধ্যে আমি বলে দেব এই ফাংশনটা, ওকে, এই যে কন্ডিশন, মানে ইফ যদি এটা খালি থাকো, খালি থাকলে তো ট্রু মানে ওয়ান দেখায়, মানে এটা সত্য। এটা খালি থাকলে তো এটার রিড হবে না, কারণ এই ফাংশনের মধ্যে ট্রু হলেই এখানে আউটপুট দেখায়। খালি থাকলে আমি এখানে তাহলে ওকে কি দেখাবো? ইকো পি এল ই এ, প্লিজ provide your 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 name। যদি খালি থাকে তাহলে তো এটা দেখাবো না, আর যদি খালি না থাকে এলস দিয়ে দেবো, ই এল এস ই, এলস ইকো, ওকে, তুমি দিছো, দেখি আসলে আসে কিনা। এটা তাহলে এখন আর দরকার নেই। দেখেন আমরা যদি এখন রিফ্রেশ দেই, নাম ধরেন দিলাম না, সাবমিট দেন, দেখেন কি লেখে, প্লিজ প্রোভাইড ইউর নেম, মানে তোমার নাম দাও। দেখছেন আমার ভ্যালিডেশন কিন্তু হয়ে যাচ্ছে ধীরে। যখন আমি এখানে নাম দিলাম, ওকে, তুমি তোমার নাম দিছো। তাহলে একটা করছি, সবগুলো করতে পারবো না এভাবে। এটা কন্ট্রোল সি ডুপ্লিকেট করে দেন, ওকে, এটা পিএসপি কোডের মধ্যে রাখছে। ইউজার এখানে ইমেইল, এখানে ইউজার ইমেইল ডবল এস এ জি ই মেসেজ, গুড, যা খুবই ভালো। এখন এখানে নাম দিলাম, এখানে ইমেল দিলাম, মেসেজ দিলাম না, প্লিজ ওকে ওকে প্লিজ প্রোভাইড ইউর মেসেজ, মানে দুইটা পাইছে, এটা পাই নাই। আমি যখন তিনটাই দিলাম নাম, তখন প্লিজ প্রোভাইড ইউর নেম, প্লিজ প্রোভাইড ইউর মেসেজ, প্লিজ ইমেল, প্লিজ প্রোভাইড ইউর মেসেজ, অর্থাৎ তিনটার মধ্যে একই করে দেখে নেম আসছে, অর্থাৎ তিনটা আসতেছে। দেখেন, কিন্তু আমি কি এরকম চাচ্ছি? আমি যদি নেমটা না দেই প্রথমে, সে এটাকেই থেমে দেবে এইটা পর্যন্ত, সে এদিকে আর আসবে না। এটা ফিল আপ না করলে এটাই দেখাবে, আর এটা ফিল আপ করার পরেই এটা চেক করবে। কন্ডিশনে আমি আপনাদের দেখাইছিলাম এইটা কিভাবে করে। এটা তো একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন, তিনটা আলাদা আলাদা কন্ডিশন লিখছি, এই কারণে হচ্ছে আমাকে আলাদা আলাদা রেজাল্ট দিছে। এখন পুরা কন্ডিশন, অর্থাৎ এইটা চেক করব, তারপর এটা চেক করব, তারপর এটা, অর্থাৎ এইটা ট্রু হলে এটা ঢুকবে, এইগুলা ঢুকবে না। এটা যখন চেক শেষ, অর্থাৎ ফলস হবে মানে তথ্য দেওয়া থাকবে, তখন এইটা চেক করবে, এটা তথ্য দেওয়া থাকলে এইটা চেক করবে। এইরকম করার জন্য কন্ডিশনে আপনাদের দেখাইছিলাম, সেটা কি করতে হবে এখন? আমাকে কেউ বলেন তো কি করতে হবে এখন? ভাই এলস ইফ,
এলসিফ তে কি বলতে বোঝায় একটু বলেন আমাদের সবাইকে। প্রথমে ইফ চেক করবে, যদি ইফ কন্ডিশন ফলস ঠিক না হয়, ফলস হয়, তখন এলস ইফটাকে চেক করবে। গুড। তাহলে আমরা একটা কন্ডিশন করার জন্য এলস ইফ করে দেব, তাহলেই হয়ে যায়। ওকে, তাহলে ই এল এস ই, এলস ইফ, ই এল এস ই, এলস ইফ হয়ে গেল, আমার কাজ শেষ। এখন কিন্তু একটা কন্ডিশন হলো, এখন এইটা চেক করবে, এটা চেক করে যদি তথ্য না পায়, ফাঁকা পায়, এটা দেখবেন। আর যদি ফাঁকা না থাকে তাহলে এটা দেখবেন। এটা যদি ফাঁকা পায় এটাতে ঢুকবে, কিন্তু এটা না পূরণ করা পর্যন্ত কিন্তু এটাতে সে আর আসবে না। অর্থাৎ এলসিফ কিভাবে কাজ করে, যে সত্যটা পূরণ হবে সেটাতেই ঢুকে বসে থাকবে, নিচের গুলা আর সে চেক করে না। তো আমরা এইখানে একটু চেঞ্জ করে দেই, ইমেইল the message, okay, all information is done, যা আমাদের জন্য খুবই ভালো। এখন যদি আমরা দেখি কি হয়, সাবমিট দিলাম, প্রথমে নেম দিলাম, ইমেল দিলাম, মেসেজ দিলাম না, দেখি কি হয়। প্লিজ প্রোভাইড এর মেসেজ একটা করে আসতেছে, দুইটা দিলাম না, প্লিজ প্রোভাইড এর ইমেল, অর্থাৎ প্রথমে সে ইমেলটাকে দেখাচ্ছে, আমরা কিন্তু মেসেজও দিই নাই। তারপর সে এটা দেখাচ্ছে, এটাতে আসবেই না। যদি আমরা একটাও না দেই, সে প্রথমে আমার নেমটা দেখাবে, প্লিজ প্রোভাইড এর নেম, অর্থাৎ নেম দিলেই সেই ইমেলটা চেক করবে, তার আগে চেক করবে না। যদি আমরা তিনটা ইনফরমেশনই দেই কি হবে, সাবমিট, দেখেন ওকে অল ইনফরমেশন ইজ ডান। এইটা হচ্ছে ভ্যালিডেশনের মোটামুটি একটা স্তর গেল, আমরা বেসিকের মধ্যে এখনো আছি, যে আমাদের জন্য খুবই ভালো। এখন এটুকু তো সবাই বুঝতে পারছেন না? যদি বুঝতে না পারেন আমাকে কোশ্চেন করবেন। এখন কথা হলো, দেখেন একটু খেয়াল করে, এটা ইমেল না, এরকম এরকম একটা দিলাম, সাবমিট দিলাম, কি আসলো এইখানে বারবার ধরতেছে কি, মানে এটা একটা ইমেল সিনট্যাক্স দেওয়া লাগবে, কারণ টাইপ দিছি আমি ইমেল, যতক্ষণ না পর্যন্ত আমি ইমেল সিনট্যাক্সে না দেব ততক্ষণ সে নিবে না। দেখেন নিছি, কিন্তু এখন এই আগের কথাই আমি কি করব, আমি এটাই দেব, তুমি নিবা না কেন, কতক্ষণ নেবে না, এইখানে গিয়ে আমি ইনস্পেক্ট 11 করে টাইপটা ইমেল আছে, টাইপটা আমি টেক্সট করে দিলাম, দিতেই পারি আমি, তোমরা ফাঁকাও রাখতে পারলাম। দেখেন যখন এই টাইপটা টেক্সট করে দিলাম তখন কি হয়, সাবমিট দিলাম, সে আমার নিয়ে নিল, অল ইনফরমেশন ইজ ডান। কিন্তু এটা কি আমার কোনো ইমেল অ্যাড্রেস, এটাতে আমি কিভাবে ইমেল পাঠাবো, না জিমেল, না ইয়াহু, না হটমেইল, কোনো কিছুই না। এখন তাইলে এটা আমরা কিভাবে কি করব, যে কেউ এসে করতে পারে, আপনাকে ফেলে দিল, তখন কি করবেন? তো এই ইমেলটা আমার ভেরিফিকেশন করতে হবে, ভেরিফাই করতে হবে। ওকে, তাহলে চলেন আমরা ইমেলটা ভেরিফাই করি আগে। ইমেলটা ভেরিফাই করার জন্য কি করব আমরা, ওকে প্রথমে আমি কোডে যায়া
টাইপ ইমেল বাদে টেক্সট দিয়ে রাখি, দেখি তারপরেও টাইপ টেক্সট দিয়ে আমরা করতে পারি নাকি। যখন আসলাম, গুড, ভালো। সাবমিট করলে কি হবে? সাবমিট হচ্ছে। কি করব আমরা? প্রথমে এটা অফ রাখি, এটা আমাদের একটা হলো। এখন আমরা আলাদাভাবে একটা ইমেল দেখার জন্য কাজ করি। ইমেলটা আমার কার মধ্যে? ডলার আন্ডারস্কোর পোস্ট, এক সমস্যা, প্রথম থেকে ধরে না, পোস্ট এর মধ্যে হচ্ছে ইউজার ইমেল, যা খুবই ভালো। আমরা ইকো করি, আগে ধরতে পারতেছি নাকি, যা দেয় তাই ধরতে পারতেছি। ওকে, তাই যদি ধরতে পারি, আমি এটা চেক করতে হবে যে এর মধ্যে আমার কোন তথ্যটা আসতেছে, সেইটা কি ইমেল ফরম্যাট নাকি অন্য ফরম্যাট, অর্থাৎ এটা কি আসলে জেনুইন ইমেল নাকি অন্য ইমেল। এটা চেক করার জন্য আপনাদের একটা ফাংশনের হেল্প নিতে হবে। সেটার নাম হচ্ছে যথাসম্ভব, সেটার নাম হচ্ছে ফিল্টার ভার। আসছে ফিল্টার ভার। এই ফিল্টার ভারের মধ্যে কি করতে হয়? দুইটা ইনফরমেশন দিতে হয়। কি কি ইনফরমেশন? প্রথমত যাকে চেক করবেন, অর্থাৎ যাকে চেক করবেন, আমরা কাকে চেক করব? এই ফিল্ডের মধ্যে যেই ভ্যালুটা আসতেছে তাকে। কাট করে কপি করে পেস্ট করে দিলাম একটা। যদি দুইটা তিনটা এরকম প্যারামিটার দিতে হয় তাহলে কি দিতে হয়? কমা। আর একটা কি, এখন কাকে চেক করব দিচ্ছি, এখন দিতে হবে কি চেক করব, কি টাইপের চেক করব। আমি লিখবো এই ইমেলটা ভ্যালিডেট কিনা এটা চেক করব। এটার জন্য ওদের একটা রিজার্ভ কিওয়ার্ড আছে, একটা না, এইটা অনেক চেকিং, অনেক প্রকার চেকিং হয়, সেজন্য অনেকগুলো কিওয়ার্ড আছে, সেটা আমরা একটু পর দেখি। আগে এইটা চেক করব। এটা চেক করার জন্য একটা কিওয়ার্ড আছে, সেটার নাম যথাসম্ভব ভ্যালিডেট ইমেল ফিল্টার, ভ্যালিডেট। আর ওদের কিওয়ার্ড গুলা সবগুলো বড় হয়। চলেন আমরা একটু অনলাইনে সার্চ দিয়ে দেখি, কারণ আমি ভুলে গেছি, আমি জানি না, আমার অনলাইন রিসোর্স প্রচুর আছে। আমরা লিখবো ফিল্টার ভার ফাংশনে কি কি হয়, এই যে চলে আসছে আমার। তারপর আমি সার্চ দেই ফিল্টার ভার ভ্যালিডেট। ফিল্টার ভার ভ্যালিডেটে পিএইচপি ম্যানুয়াল আছে, অনেকগুলো আছে। দেখেন পিএইচপি ফিল্টার ভ্যালিডেশন এই রকম অনেকগুলাই আছে, তবে আমায় এক্স্যাক্টলি এইটা হচ্ছে ভ্যালিডেট করার জন্য যেটা দরকার হবে সেটার নাম। আমি ইমেল ভ্যালিডেট করব না, সেটা হচ্ছে আমি কি করব, ফিল্টার করব ইমেলকে ভ্যালিডেট হবে। লিখব FILTR ফিল্টার ভ্যালিডেট ইমেল, এটা লিখে সার্চ দেন, দেখেন ফাংশনটা প্রথম চলে আসে, ফিল্টার ভ্যালিডেট ইমেল। এটা হচ্ছে আমার ফাংশনটা। এটা অনেক ফাংশন আছে, একটু পরে দেখাচ্ছি, তার আগে চলেন আমরা একটু কাজ করি। কি কাজ করব? এটা হচ্ছে কি ফিল্টার করব, কাকে ফিল্টার করব, কিভাবে ফিল্টার করব, সেটা হচ্ছে FILTR ফিল্টার ভ্যালিডেট ইমেল। যখন আমি এটা ভ্যালিডেট করলাম, খুবই ভালো,
আমি দেখি ইকো করে দেখি কি অবস্থা হয়। ওকে, ইকো করি, আমি এটাকে ইকো করব। ওকে, ইমেল না, প্রথমে আমি উল্টা পাল্টা একটা ভ্যালিডেশন দিলাম, ইমেল দিলাম, সাবমিট দিলাম, ফাঁকা। ওকে, ভালো। আমি একটা ভ্যালিড ইমেল দিলাম, কি ভ্যালিড ইমেল পাচ্ছে, এর মানে তো কিছু কাজ হচ্ছে। এই কিছু কাজটা কি? এই কিছু কাজটা হচ্ছে আপনি যখন ওকে ঠিক ইমেল দিবেন, ও তখন হচ্ছে আপনার ভ্যালিডেট ইমেলটা দেখাবে, যদি ইমেলটা ভ্যালিডেট হয়। আর যদি ইমেলটা ভ্যালিডেট না হয় তাহলে ও আপনাকে কিছুই দেখাবে না, ফাঁকা একটা জায়গা দেখাবে, ও হচ্ছে ইয়া করবে না। তো এটা যখন আমরা ধরতে পারছি তখন আমরা ধরতে পারবো না এই ফিল্টার ভ্যালিডেট করার, এটাও তো একটা কন্ডিশন দিয়ে ধরতে হবে। তাহলে এটা যদি আমরা কন্ডিশনে ফালায়া লিখি যে যদি তুমি ভুল দাও তাহলে কি আসতেছে ফাঁকা, তাহলে ফাঁকা জায়গায় আমরা লিখব প্লিজ প্রোভাইড এ ভ্যালিড ইমেল। আর যদি ফাঁকা না আসে অর্থাৎ মেল আসে তখন লিখবো ইটস ওকে, ঠিক আছে। এটা কিভাবে আমরা করব বলেই দিলাম, আপনি একটু ভাবেন আর 5 মিনিট একটা ব্রেক নেই, ভাবতে থাকেন। বলেন এখানে আমি কিভাবে কন্ডিশনটা লিখতে পারি? সেম আগের ওইতেই কাজ। কেউ কি আছেন আপনারা? জি ভাইয়া। তাহলে বলেন এটা আমি কি কন্ডিশনের মধ্যে কিভাবে ফলাইতে পারি? ভাই ইফ এর মধ্যে ফিল্টার ভার পুরোটা কপি করে পেস্ট করে দিলে কন্ডিশনে। ওকে, ইফ কন্ডিশনে এটা পুরোটা পেস্ট করে দেব। গুড, আমি দিলাম। তাইলে এখন কি হলো, যদি ঠিক আসে, ঠিক আসলে কি হবে, আপনার এখানে লেখা উঠবে ওকে, ঠিক আসলে তো এটা ট্রু হবে, এটা তো ট্রু এর জন্য। ট্রু মানেই তো হচ্ছে রেজাল্ট দেখাইছে, আর জিরো মানেই তো হচ্ছে কিছুই দেখায় না। যে এটা ট্রু হলেই তো এর মধ্যে ঢুকবে, আর ট্রু হওয়া মানে তোমার ইমেলটা ঠিক আছে। তাহলে এখানে আমি ইকো করতেই পারি যে ওকে, ওকে। আর যদি ঠিক না থাকে তাহলে কি লিখবো, এলস ইকো প্রোভাইড ইউর ভ্যালিড ভ্যালিড ইমেল। দেখেন এইটুকু লিখলে আমাদের কাজ শেষ। আমি যদি এখন রিফ্রেশ দেই, এগুলো তো অফ করে দিছি, এখন আমি যে উল্টা পাল্টা মেইল দেই, সাবমিট, দেখেন কি লিখছে, প্লিজ প্রোভাইড ইউর ভ্যালিড মেইল। ওকে, আমি যদি এখন একটা ভ্যালিড মেইল দেই, ওকে, এর মানে আমার কাজ করতেছে না, আমরা কিন্তু মেইলটাও ভ্যালিড চেকিংটা করতে পারছি। এখন এটা আমি এর মধ্যে বসাবো, এর মধ্যে তো আমি ইফ এলসে বসাবো, এর মধ্যে তো আমি লিখবো যে যদি খারাপ হয় মেইলটা তাহলেই তো তুমি এটা ইকো করো, আমি তো এলসিফ দিয়ে। তাহলে এইটা উল্টাবো, উল্টা করার জন্য যেন আমার কি করতে হয়, সিম্পলি মানে কন্ডিশনটা আমি ঘুরা মানে বিপরীত কন্ডিশন বানাবো। হুম, অর্থাৎ আমি এখন এইটা আমি চাচ্ছি এইটা এইখানে প্রিন্ট হবে আর এইখানে প্রিন্ট হবে ওকে এলস এর মধ্যে। ওকে মানে ঘুরা প্রিন্ট হবে, কিন্তু এটা তো ট্রু, ট্রু হলে তো আমার ভ্যালিড মেইলই দেখাবে, কিন্তু এখানে তো আমি দিছি ভ্যালিড মেইল দেখালে এটা কিন্তু দেখানোর কথা না, আমার ইনভ্যালিড মেইল দেখালে এটা দেখাবে।
অর্থাৎ আমার এলস এর মধ্যে ফালাইলে তো একটা কন্ডিশনে একটা এলস থাকে, এখানে তো এলস থাকবেই। উল্টা করার জন্য আমরা একটা সাইন জানি না, নট বোধক। এই একটা সাইন মানেই এই কন্ডিশনের পুরো বিপরীত হওয়া। এখন সেভ দেন। এখন আর সে আমাকে ইয়া দেখাবে না, এখন ভ্যালিড মেল দিলে ওকে দেখাবে, অর্থাৎ এলস এর মধ্যে। আর উল্টা পাল্টা মেল দিলে আমার ভিতরে ঢুকবে, অর্থাৎ প্রোভাইডের ভ্যালিড মেল। উল্টা পাল্টা মেল দিছি, এটা দেখাচ্ছে। তাহলে এটা কাট করেন, কাট করে আমার ইউজার মেইলের নিচে, আমার ইউজার মেইলের নিচে এসে এল এসি এলস এর পরে পেস্ট করে দেন, এলসিফ বানিয়ে দেন এটা। এখন কি হলো দেখেন, প্রথমে এটা চেক করবে, এটা খালি পাইলে আর চেক করবে না। যদি এটা ডেটাটা পাই এটা চেক করবে, এইটা খালি পাইলে এটা চেক করবে না, এইটা চেক করবে। তখন এটা যদি ডেটা পায় তখন কি করবে, এইটা চেক করবে। এটা আবার কি চেক করবে, যে ডেটাটা পাইছে সেটা ভ্যালিড কি না। এটা যদি উপরে দেন তাহলে কিন্তু হবে না, কারণ সে তো ডেটাই পায় নাই। তবে এইটা ফাইলে এক লাইনেও লেখা যায়, সেটার জন্য হচ্ছে একই আউটপুট পাবে। এখানে একটু খারাপ দেখা যায় দেখে আলাদা আমরা লিখছি। এটা আপনারা হচ্ছে একটু বুদ্ধি খাটালে পারবেন, এটা আপনাদের কাজ। সবকিছু তো আর এইভাবে দেখাবো না, তাহলে আপনারা কি করবেন। তারপরে এটা পাইলে এটা চেক করবে, এটা পাইলে সব লিখবো, ওকে অল ইনফরমেশন আর ডান। এখন কথা হলো দেখেন, আমি কিন্তু প্রথমে এসে সরাসরি এইভাবেই লিখতে পারতাম, আমার কোনো সমস্যাই হতো না। আমি প্রত্যেকটা আলাদা আলাদা কন্ডিশন লিখছি, তারপরে এলসিফ এলসিফ যোগ দিছি, তারপর এটা আবার আলাদা জায়গায় লিখলাম। প্রথমে ভ্যালিড দিয়ে দেখালাম, আমার নট সাইন দিয়ে দেখালাম। অর্থাৎ প্রত্যেকটা সেকশনে আমি কিন্তু ভেঙে ভেঙে কাজ দেখাইছি। এরপরেও যদি আপনার না বোঝেন আমাকে প্রশ্ন করবেন। আপনার কোনো কথাই বলেন না, আমি বুঝতে পারি না আপনার বুঝতেছেন নাকি আছেন নাকি নাই। এটা আমার ব্যর্থতা নাকি কি আমি কিছুই বুঝি না। আসি ভাইয়া। যাই হোক, আমার ভেঙে ভেঙে দেখানো উচিত আমার মনে হয়, সেই কারণে আমি দেখাই। যদি আপনারা যেইভাবে চান সেইভাবেই দেখাবো, বাদ বাকিটা আপনাদের কাজ। আপনারা কি করবেন, এখন দেখেন আমি এই কাজটা করলাম, অর্থাৎ আমার ফর্ম ভ্যালিডেশনটা কমপ্লিটলি ডান। আমি যদি এখন রিফ্রেশ দেই, নেম দিলাম না, সাবমিট, সিনট্যাক্স এরর, কত নাম্বার 32 নাম্বার লাইনে কি এরর হয়েছে আমার, 32 না কত নাম্বার লাইনে বললো, এই যে সিনট্যাক্স এরর। আমি এলস লিখে রাখছি, ওটা ফেলে দেই নাই। দেখি তারপরে কোনো এরর আসে নাকি। নেম দিলাম না, সাবমিট দিলাম, প্রোভাইড ইওর নেম, ওকে নেম দিলাম, ইমেল দিলাম না, সাবমিট দিলাম, ওকে প্রোভাইড ইওর ইমেল। এখন কিন্তু সব টাইপ টেক্সট, টেক্সট রিকোয়ার্ড নাই, সব ভ্যালিডেশন দিয়ে কাজ করতেছে। উল্টা পাল্টা মেল দিলাম, সাবমিট দিলাম, প্রোভাইড ইওর ভ্যালিড মেইল, ভ্যালিড মেইল ছাড়াও যেতে দিচ্ছে না, ভ্যালিড মেইল দিলাম, ক্লিক করলাম, প্রোভাইড ইওর মেসেজ, মেসেজ চাচ্ছে, আমি একটা মেসেজ দিলাম, সাবমিট দিলাম, অল ইনফরমেশন আর ডান। আমার ভ্যালিডেশনটা কমপ্লিট। এখন কথা হলো যে ঠিক আছে ডান, ঠিক আছে উঠলো, সবকিছুই ঠিক আছে, আমি করে দেখালাম, কিন্তু আমি যেই একজনের ইউজার ইনফরমেশনটা নিলাম তাকে আমি একটা মেসেজ দেব। এখন আমি কোথায় যে ইনফরমেশন পাবো, আর কোথায় ইনফরমেশন আছে? এটা তো আমার আউটপুট দেখাইলোই, আমি ইনফরমেশন পাবো কোথায়? এটা তো ক্লায়েন্ট ভিউ করবে, আর এটা আমার ব্রাউজারের ইয়া দেওয়া দেখে আসছে, এটা নাও থাকতে পারে। তখন আমি এই ইয়াটা পাবো কোথায়? আমার এই ডেটাগুলো তো স্টোর করে রাখতে হবে এক জায়গায়, তাছাড়া তো পাবো না। আমি তো আর এইভাবে কাজ করবো না, আমার ডেটাগুলা স্টোর করে রাখবো। আমি যদি ডেটাগুলো স্টোর করে রাখতে চাই তাহলে তো আমার একটা মেমোরি লাগবে, অর্থাৎ আমার একটা হার্ড ডিস্ক লাগবে। আমি কম্পিউটারে রাখতেছি কোথায়? একটা হার্ড ডিস্ক। ফোনে রাখতেছি আমার মেমোরিতে।
এখন কথা হলো, তো এই ওয়েবসাইটে বিভিন্ন ডেটা আমরা কোথায় স্টোর করব? আমার ডেটাগুলো স্টোর করার জন্য আমার একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে ডেটাবেস। এই যে এখন থেকে আমাদের ডেটাবেজের কাজ আসবে। এই তথ্যগুলো আমরা ডেটাবেজে সেভ করে রাখবো। এই ডেটাবেস কি? ডেটাবেস হচ্ছে একটা মেমোরি, বলতে গেলে যাকে বলতে পারেন একটা মেমোরি। এখন আমরা ডেটাবেস নিয়ে কিছু আলোচনা করি, সেটা কি, কিভাবে, কেমনে কি কাজ করে। ডেটাবেস নিয়ে আলোচনা করার জন্য আমার একটা ডেটাবেস তৈরি করতে হবে। যখন আমরা ইয়াতে রাখবো, হচ্ছে অনলাইনে কিংবা আর কি বলেন অফলাইনে হোস্টিং ডোমেইনে রাখবো, তখন তারা আমাকে একটা সি প্যানেল দিবে, তার সাথে ডেটাবেসও থাকবে। তো আপাতত ওইগুলো আমাদের নেই। আমাদের কি আছে? লোকাল হোস্ট। লোকাল হোস্টের সাথে একটা অটো ডেটাবেস ক্রিয়েট করে, সেটা আমরা জ্যাম কন্ট্রোল প্যানেলের মধ্যেই গেলেই পাবো। এখানে অনেকগুলো ফাংশন আছে। এই অ্যাপাচি, এটা হচ্ছে আমার সার্ভারের নাম, আর এই মাইস্কুল হচ্ছে আমার ডেটাবেসের নাম। এটা যখন আমি স্টার্ট করে দেব, তখন আমার ডেটাবেসটা স্টার্ট হয়ে গেছে, ডেটাবেসটা আমি কাজে লাগাতে পারবো। চলেন দেখি আমার এখন ডেটাবেসটার লোকেশন কোথায়, আমরা কোথায় পাবো। ডেটাবেসটা পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে 124*0.0.1 ক্লিক করলে কি হয়? লোকাল হোস্ট আসে। এটা লেখাও যায়, লোকাল হোস্ট লেখাও যায়, সেম। আমি একটু প্রোগ্রামার ফিল লাগার জন্য আমি এই কোডটা লিখছি, অর্থাৎ এই কোডটা আমাদের মনে রাখা উচিত অবশ্যই। সবারই একই এই ডোমেইন আইডিটা, অর্থাৎ আইপি অ্যাড্রেসটা। এরপর দিবেন হচ্ছে স্ল্যাশ, তারপর লিখবেন হচ্ছে পিএইচপি মাই এডিএমআইএন, পিএইচপি মাই অ্যাডমিন। এন্টার দিবেন, এখন কি আসে। এইটা দেখছেন? এটা একটু ভালো করে আগে দেখেন। ওকে, যাই হোক, এখন কথা হলো যে আমি যে ভিউটা দেখতেছি, এখানে আমার যে ভিউটা আসতেছে, এই পুরা ভিউটা হচ্ছে একটা ডেটাবেস সার্ভার। এটার জন্য একটা কিন্তু সার্ভার লাগে, ডেটাবেসটা রাখার একটা সার্ভার আছে। তো আমাদের লোকাল সার্ভার আমরা জানি, লোকাল সার্ভার কোথায় এটা আছে সেটাও আমরা জানি। জানি বলতে দেখতে পারেন আপনার গিয়ে, ওইখানেই লেখা দেখবেন পিএইচপি মাই অ্যাডমিন। এটার মধ্যে হচ্ছে ওই ফাইলগুলো আছে, ওই ফাইল থেকে এগুলা রান হচ্ছে। যাই হোক, কথা হলো ওইটা দেখালে এত বুঝবেন না, এই কারণে দেখাচ্ছি না। ওকে, দেখাই, মনের মধ্যে সংশয় রাখা ভালো না। আমরা কোথায় যাব? লোকাল হোস্টে। লোকাল হোস্টে জ্যাম্পের মধ্যে, কারণ এটাই তো আমাদের জ্যাম্পের মধ্যে। দেখেন 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 পিএইচপি মাই অ্যাডমিন, এইটাই আমার রান হচ্ছে। লোকাল হোস্টের পর পিএইচপি মাই অ্যাডমিনটা রান হচ্ছে। এখানে ক্লিক করেন, এই ফাইলগুলাই রান হয়ে ওখানে ওই ভিউটা আসছে। এটার মধ্যে না আসাই ভালো। একটা ফাইল কিংবা একটা এক্সটেনশন ডিলিট হইলেই কাজ করবে না। তো আমরা এটার মধ্যে আসতেছি না, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে আমার ডেটাবেজের স্ট্রাকচার ভিউ। এটা আমরা সব দেখব কোথায় কি কি কারণে। তার আগে আমরা ডেটাবেজে কিছু হিস্ট্রি দেখি। একটা জিনিস নিয়ে কাজ করবো, এর তো হিস্ট্রি জানা উচিত না?
প্রথমে আপনারা কি আমাকে কেউ বলতে পারবেন এক দুইটা ডেটাবেজের নেম? হুম কি বলছেন বুঝি নাই ভাইয়া। মানে এটা তো আমাদের একটা ডেটাবেজ, আমাদের এই ডেটাবেজের নাম কি? মাইস্কুয়েল ডেটাবেজ। অর্থাৎ প্রত্যেকটা ডেটাবেজের মানে অনেকগুলো ডেটাবেজ থাকে ভিন্ন ভিন্ন নামে, যেটা যে দিয়ে কাজ করে। তো আমি বলছি যে কয়টা দিয়ে একটা ডেটাবেজের নাম কি কেউ বলতে পারবেন? যাই হোক, হ্যাঁ ওকে, আপনারা যতক্ষণ ধরে প্রশ্ন করে ততক্ষণ অনলাইনে সার্চ দিলেও কিন্তু দুই চারটা পাওয়া যাবে, কারণ আপনাদের হাতের কাছেই তো নেট, আমরা তো নেটেই কাজ করতেছি, অনলাইন ইন্টারনেট, কত সুবিধা আমাদের। এখন ডেটাবেজ ডেটাবেজ করতেছি, এটা একটা জায়গা। যাই হোক, আমাদের অনেকগুলা ডেটাবেজই আছে, যেমন অনেকগুলা প্রোগ্রাম আছে, অনেকগুলা ডেটাবেজ আছে। ডেটাবেজ হচ্ছে ওরাকল আছে, মাইস্কুয়েল আছে, মারিয়াডিবি, মঙ্গোডিবি, টমক্যাট, স্কুয়েল লাইট, মোটামুটি অনেকই ডেটাবেজ আছে। এখন কথা হলো যে এত ডেটাবেজ কেন? একটা হলেই তো হয়ে যায়? না, একটা হলে হয় না, তাহলে তো একটা প্রোগ্রাম হলেই হয়ে যেত। এক একটা ডেটাবেজের স্পেশালিটি এক এক দিকে, তবে যে কোনো ডেটাবেজ দিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করা যায়, কোনো সমস্যা নেই। তবে কেউ কেউ মনে করে ভাল লাগতেছে না, জটিল। এক একটা প্রোগ্রামের ক্ষেত্রে অবশ্য একটা ডেটাবেজ ভিন্নতর জটিলও হয়, তবে যেটার সাথে যেটা একটু মোটামুটি ভালো ম্যাচ করে, অর্থাৎ যে প্রোগ্রামের সাথে যে ডেটাবেজ যায়, যে ডেভেলপার যে প্রোগ্রামের সাথে যে ডেটাবেজে কাজ করে, সেটা হচ্ছে পিএইচপির সাথে মাইস্কুয়েল হচ্ছে বেস্ট। মানে বেস্ট মানে বেস্ট, মানে খাপে খাপ যাকে বলে। তাছাড়াও আছে হচ্ছে আপনি জাভা নিয়ে, যখন জাভা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন তখন হচ্ছে ওরাকল নিয়ে সবাই কাজ করে, ওরাকল ডেটাবেস। সি শার্পের নাম শুনছেন? সি হ্যাশ, সি হ্যাশ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাকে সি শার্প বলে। এটার ডেটা হচ্ছে স্কুয়েল লাইট। স্কুয়েল লাইট কিন্তু মাইক্রোসফটের। তারপরে হচ্ছে আপনার আরো ডেটাবেস আছে, মায়াডিবি, মঙ্গোডিবি, টমক্যাট, এক একটা এক এক কাজের জন্য স্পেশালিস্ট। তো কথা হলো, এই যে আমরা মাইস্কুয়েল মাইস্কুয়েল আমার ডেটাবেস করতে, আমাদের ডেটাবেস এটা সম্বন্ধে তো কিছু জানা উচিত। এই মাইস্কুয়েল মাইস্কুয়েল যে আমরা বলতেছি, সেটা হচ্ছে এই মাই মানে কি আমার? না, এটার পিছনে একটা হিস্ট্রি আছে। তার আগে বলি, এই মাই স্কুয়েল, মাইটা অফ রাখেন, তারপরে কি এস কিউ এল, এই যে তিন অক্ষরে একটা লেখা, এই যে মাই স্কুয়েল, এই মাইটা বাদ দেন, এস কিউ এলটা মনে করেন, মাইটা নাই মনে করেন। এস কিউ এল এর পুনরুক্তি যদি আমরা অনলাইনে যাই তাহলে দেখতে পারবো, এস কিউ এল এর পুনরুক্তি হচ্ছে স্ট্রাকচারড কিউরি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা একটা কিউরি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিউরি করে আনা যায়, কুইরি করে। এইটা কুইরি করে আনার জন্য একটা স্ট্রাকচারাল ওয়ে থাকে, মানে স্ট্রাকচার মানে কোন স্ট্রাকচারে এই ল্যাঙ্গুয়েজটা লেখা যায়, এই লেখার ধরন হচ্ছে আপনার স্কুয়েল, মানে একে স্কুয়েল বলে। কেমন? যেমন দেখেন, আমি 2 বছর 3 বছর 5 বছর আগে ফেসবুকে কি একটা উইয়ার্ড দিছি, পিকচার দিছি, সেটা আজকে ঘুম থেকে সকালবেলা উঠে দেখি সেটা আমাকে শো করে দেখাচ্ছে। এটা কিভাবে দেখাচ্ছে? সে ডেটাবেজে এই তথ্য আমার সেভ করে রাখছিল, ওকে রাখছিল, ভালো কথা। এই এত বিলিয়ন বিলিয়ন তথ্যর মধ্যে সে আমার তথ্যটাই কিভাবে পাইলো? আবার 3 বছর আগে দিছি, এটাই কিভাবে জানলো? এই যে জানলো, জেনে আমাকে বিলিয়ন বিলিয়ন তথ্যের মধ্য থেকে আমার তথ্যটা আমাকেই দিল, এই পদ্ধতিকেই বলা হচ্ছে কুইরি করা। এই পদ্ধতিকে বলা হয় কুইরি করা। অর্থাৎ এই যে যে পদ্ধতিতে এই কাজটা করছে সেটা হচ্ছে কুইরি ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা স্ট্রাকচার ওয়ের মাধ্যমে সে আমাকে এইটা দেখাইছে।
তো এই যে নিয়ে আসলো এটাকে বলে কুইরি করা, আর এই নিয়ে আসার জন্য যে ওয়েটা ব্যবহার করে, যে জিনিসটা ব্যবহার করে, সেটা হচ্ছে স্কুয়েল। অর্থাৎ স্ট্রাকচারাল কুইরি স্কুয়েল। কেউ যদি ইন্টারভিউতে প্রশ্ন ধরে, আই থিংক আপনারা বলতে পারবেন। এখন কথা হলো, ঠিক আছে, স্কুয়েল অর্থ জানলাম, তাহলে মাই মানে কি? আমরা একটা ডাটা নিয়ে কাজ করতেছি, এর হিস্ট্রি তো আমরা জানতেই পারি, জানলে তো আর দোষ নাই। এই মাই হচ্ছে, তার আগে আপনাকে জানতে হবে এইটা কে বানাইছে। অর্থাৎ এই মাই স্কুলের আবিষ্কারক আমার সম্ভবত রিক অর নিক। দেখি আমরা অনলাইনে যাই, মাই এস কিউএল, মাই স্কুয়েল, জনকের ইংলিশ যেন কি হবে, দেখি এরকম দিলে আস নাকি, ফাদার অফ মাই স্কুয়েল। অনলাইন সার্চ দিতে হেল্প করে না, এই যে মাইকেল, এটা নাকি একটু ভালো করে দেখি, মাইকেল উইডিনিস, উইডিনিস, হ্যাঁ, আমরা নিক নিক নিস নিস নামেই মোটামুটি জানি। অফটেন কল মান্থলি, বোন 1962, অ্যান্টন ফিনল্যান্ডে। A main author of the version of open source MySQL database, a founding member of MySQL AB company and CTO at the MariaDB Corporation ABD. Additional as the founder, general partner and the যাই হোক, এনার নাম হচ্ছে ইউএলএফ মাইকেল উইডনিস, উইডনিস এরকমই, যাই হোক নামটা। এই মাইকেল উইডনিস হচ্ছে, ওনারা যখন এটা বানাইছে মাইস্কুয়েলটা, কই আমার ডেটাবেসটা এখানে, তখন মোটামুটি ওনারা হচ্ছে ফ্রেন্ডরা মিলে একটা কোম্পানি দাঁড় করায়, যেটা দেখলেন এবি, এবি কোম্পানি, মাইস্কুয়েল এবি কোম্পানি। ওনার ফ্রেন্ডরা মিলে কাজ করে, তার মধ্যে বলতে গেলে হেড কিংবা চিফ ইঞ্জিনিয়ার যাকে বলে, সেটা হচ্ছে এই ইনি মাইকেল উইডিনি। ইনার একটা শখ ছিল, ওনার সকল প্রজেক্টের নাম, শুধু এটা না, প্রজেক্টের যত নাম আছে তত নাম তার বাচ্চাদের নামে রাখতো। এটা ওনার শখ। এক একজন এক এক শখ থাকে না, কেউ পশু পাখির নামে, কেউ ইয়ার নামে। তো ওনার শখ ছিল বাচ্চাদের নামে রাখা। তো ওনার একটা মেয়ে ছিল, একটা না, ওনার এক মেয়ের নাম ছিল মাই। এই ওনার মাই মেয়ে নামের নাম অনুকরণেই এই মাই স্কুয়েল করা। এই মাই মানে আমার না, এই মাই হচ্ছে ওনার মেয়ের নাম। ওনাদের নাম ইউনিক হয় প্রায়, এই কারণে এই নাম অনুসারে এই মাই স্কুয়েল রান করে। শুধু এটাই না, এই মাই স্কুয়েলের ব্যাকএন্ডে কিন্তু মারিয়া ডিবি নামে আর একটা ডেটাবেজে কাজ করে। অর্থাৎ মারিয়া ডিবিটা মাই স্কুয়েল আগে বানাইছে, বলতে গেলে মারিয়া ডিবির আপডেট ভার্সন মাই স্কুয়েল। এই মারিয়া ডিবির, মারিয়া হচ্ছে ওনার আরেক মেয়ের নাম। এই মারিয়া ডিবিটাও উনি করছে, ওনার কোম্পানি করছে, উনি চিফ ছিলেন। এই মাই হচ্ছে ওনার এক মেয়ের নাম, মারিয়া হচ্ছে ওনার আরেক মেয়ের নাম। তো এইখান থেকে হচ্ছে ওনার এই নামগুলা নেওয়া, এইভাবে কাজ করা। এই পিএসপি মাই অ্যাডমিনের এই মাইটা হচ্ছে ওনার মেয়ের নাম, পিএসপি ওনার মেয়ের নাম, তারপর হচ্ছে অ্যাডমিন, অর্থাৎ অ্যাডমিন প্যানেল থেকে আমরা কাজ করি। এটা হচ্ছে আমার বলতে গেলে মাইস্কুয়েল ডাটাবেজের হিস্ট্রি বা ইতিহাস। যদি আমরা আরো কিছু জানতে চাই তাহলে তো এটা জনক, এটা কবে আসছে, কিভাবে আসছে, এখন কি আপডেট, এইটা জানার জন্য হচ্ছে এই যে ভদ্রলোক, এইটা জানার জন্য হচ্ছে আমরা উইকিপিডিয়া আছে, অনলাইনে প্রচুর রিসোর্স আছে, দেখতে পারবো। এখানে এসে অনলি মাইস্কুয়েল লিখে সার্চ দিলেও আই থিঙ্ক আসার কথা। about MySQL, সার্চ দিবেন গুগল ক্লাউড মাইস্কুয়েল, গুগলের ক্লাউডও মাইস্কুয়েল অনেকখানি ইউজ করে, মাইস্কুয়েল উইকিপিডিয়া, এই দুইটাতেই আই থিঙ্ক অনেক কিছুই পাওয়া যাবে।
MySQL is the world most popular open source database with its provide performance, reliability, and case of use. MySQL has become the leading database choice for web-based application used by high-profile web properties including Facebook, Twitter, YouTube, Yahoo, and many more. দেখছেন এক MySQL ডাটাবেস ফেসবুকে ইউজ করছে, টুইটার, ইউটিউব, ইয়াহু এন্ড মেনি মোর, অনেকেই ইউজ করছে। মনে করেন না সবখানে মাইস্কুলের অনেক ডেটাবেজই আছে, তবে মাইস্কুল ডেটাবেসটাও এইটা হচ্ছে এই বড় বড় বিশ্বের বড় বড় যেসব কোম্পানি সব ইউজ করে। এর মানে বুঝতে পারতেছেন এর পপুলারিটি কত। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই মাইস্কুলটা বিগিনার ফ্রেন্ডলি, অর্থাৎ লার্নিংটা সহজ, কিছু কুইরে জানলেই হয়। তারপর কি লিখছে, ওরাকল ড্রাইভ MySQL innovation delivered new capabilities to power next generation web, cloud, mobile and embedded application. মোবাইলেও আনতেছে, মোবাইল অ্যাপ্লিকেশন আনতেছে, ওয়েবে তো আছেই, ক্লাউডেও আছেই, মোবাইল অ্যান্ড এমবেডেড অ্যাপ্লিকেশন, মোবাইল আর সাথে এমবেডেড যত অ্যাপ্লিকেশন আছে। দেখেন এইটুকুর মধ্যে কিন্তু আমার মাইস্কুল সম্বন্ধে, মাইস্কুল পাওয়ার সম্বন্ধে মোটামুটি একটা কিন্তু ধারণা হয়েই যাচ্ছে যে সে ওয়েব থেকে শুরু করে ক্লাউড, মোবাইল, এমবেডেড সবকিছু ইউজ করতেছে এবং বিশ্বের বড় বড় কোম্পানিগুলা এই মাইস্কুলটা ইউজ করতেছে। কারণে আমাদের মাইস্কুলটা শেখা। দেখি উইকিপিডিয়ায় কি বলছে, হাবড়ি জাবড়ি, উইকিপিডিয়াতে তো একবার ভরে রাখে। MySQL is an open source relation database management system, short form. The name is a combination of the name of co-founder Mike, এই দেখেন এখানে ওনার ইয়া দিছে মাইকেল উইডনিস ডটার্স at SQL, মানে মাইটা ও ডটারে, and SQL the abbreviation for structural query language in রিলেশন ডেটাবেস। দেখি যদি মারিয়া ডিবি এটাও বলা যায়, এর মধ্যে আপনি দেখে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাইলে কথা হলো আমাদের তো মাইস্কুল সম্বন্ধে ধারণা হইলো, হিস্ট্রি। তো এইগুলা কি, এইগুলা হচ্ছে এই সাইটে আপনাদের এরকম নাও থাকতে পারে, এরকম থাকবে না, নাও থাকতে পারে না, এইখানে 3-4টা ফাইল থাকতে পারে নিউ, আর এখানে কয়েকটা ইয়া থাকতে পারে। গুড। এখন কথা হলো আমার যে অনলাইন ডেটাবেস আছে, অনলাইন সার্ভার আছে, সেটাতে শুধু নিউটা নাই, তাছাড়া সব এক। আর অফলাইনে শুধু নিউটাই বেশি আমাদের, অর্থাৎ নিউ দিয়ে আমরা ক্রিয়েট করতে হবে ডেটাবেস, আর ওইখান থেকে ওরা হচ্ছে ক্রিয়েট করে আমাকে নির্দিষ্ট একটা সার্ভার দেবে, ডেটাবেস সার্ভার দিবে, আর এখানে আমি যত খুশি তত ক্রিয়েট করতে পারবো, আর ওইখানে আপনাকে সার্ভার রাখতে জায়গা দেবে, এই কারণে নিউটা ওইখানে নেই। এখন কথা হলো যে এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে ডেটাবেস সার্ভার। এখানে আপনার ডেটাবেসের নাম থাকবে, সার্ভারের নাম থাকবে। এখন খাতায় লেখেন আর যেখানে লেখেন মাথায় রাখেন, সেটা হচ্ছে এক একটা ডেটাবেস সার্ভারের মধ্যে টেবিল হয়, যেটা অসংখ্য। অসংখ্য বললাম কেন, আমার ওয়েবসাইটের হচ্ছে অনেকগুলা পার্ট থাকে, সেকশন থাকে, ব্যাকএন্ড, অ্যাডমিন প্যানেল, ড্যাশবোর্ড, ফ্রন্ট এন্ড। প্রত্যেকটা পার্টের ধরেন স্লাইডার আছে, বিভিন্ন সেকশন আছে, ব্যানার আছে, ইমেজ দেওয়া আছে, এই সবগুলা ডাইনামিক করার জন্য আমরা ডেটা ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করবো। এখানে আসলে আবার ড্যাশবোর্ড, আচ্ছা ড্যাশবোর্ড পরে বলতেছি। তো কি করব, এই এক একটা ইয়ার জন্য যদি আমরা একটা টেবিলের মধ্যে সব কন্টেন্ট দেখি, হিজিবিজি হয়ে যাবে না, হিজিবিজি মানে কাজই করবে না, সোজা কথা। তো এই কারণে প্রত্যেকটা সেকশনের জন্য আমরা আলাদা আলাদা ভাবে কাজ করব। আলাদা আলাদা কাজ করার জন্য প্রত্যেকটা সেকশনের জন্য প্রত্যেকটা টেবিল লিখতে হয়, আর প্রত্যেকটা টেবিলের মধ্যে আমার কয়টা করে কলাম হবে সেই কলামগুলা দিতে হয়, আর রো অটো ক্রিয়েট হয়।
অর্থাৎ দেখেন প্রথম ক্লাসের টেবিলে কিন্তু সব কাজে লাগতেছে। হচ্ছে ডেটাবেজের মধ্যে টেবিল থাকে, টেবিলের মধ্যে কলাম থাকে, আর রো গুলা অটো ক্রিয়েট হয়। এখন আমি আরেকটা নিউ টার্ম বললাম, সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড কি? ড্যাশবোর্ড হচ্ছে আপনি যেই ক্লায়েন্টের কাজ করে দেবেন, সেই ক্লায়েন্ট তো আর আপনার এই সবসময় সি প্যানেল ঢুকে সেই যে ড্যাশবোর্ড গুতাবে না, মানে ডেটাবেস দেখবে না, কারণ সে ডেটাবেস বুঝবেই না। জেনারেল লাইন হতে পারে, ইংলিশ মিডিয়াম হতে পারে, সে আমাদের লাইন না হতে পারে। সে কি এই যে ডেটাবেস বুঝবে কোথায় কি আছে হ্যান ত্যানে ঘাটবে? তাকে ইউজার ফ্রেন্ডলি করে দিতে হবে। এর মানে হচ্ছে আমাকে একটা এমন ব্যাকএন্ড তৈরি করে দিতে হবে যে সি প্যানেল দিয়ে ঢুকলে যেন সেটাতে সে ঢুকতে পারে। ওইখানে কি হবে, আমার এরকম ফর্ম থাকবে, এই ফর্মে তথ্য দিবে, এই তথ্যগুলা আমার যে ভিউটা দেখতে পাই ওয়েবসাইটে, ওই ভিউয়ে যায় শো হবে। মানে এখানে নেম দিল, এখানে স্লাইডের ইমেজ দিল, এখানে স্লাইডার নেম দিল, এমন সিস্টেম করব এইগুলা সব আমার ফ্রন্ট এন্ড ভিউয়ে যায় দেখতে পাচ্ছে। এটাকে বলা হয় ড্যাশবোর্ড, অর্থাৎ অ্যাডমিন প্যানেলের কন্ট্রোল, যেখান থেকে আপনি আপনার সাইটটা কন্ট্রোল করতে পারবেন। তো এই যে আমরা বলি একটা সাইট, আসলে আমাদের একটা সাইট করে দিতে হয়, করা হয় না। যাকে আপনি সাইট করে দিবেন তার জন্য দুইটা সাইট করতে হয়। একটা হচ্ছে তার নিজের জন্য, অর্থাৎ যেখান থেকে সে কন্ট্রোল করতে পারবে, এটাও ডিজাইন করতে হয় সেম ডিজাইন, এটাও ব্যাকএন্ড করতে হয়। আর যে এখান থেকে কন্ট্রোল করবে, যাকে কন্ট্রোল করবে, অর্থাৎ যে ভিউটা আমরা সবাই দেখতে পাই ইউজার সহ বিশ্ববাসী, সেটা। অর্থাৎ আমাদের কিন্তু দুইটা সাইট করতে হয়। এই কারণে ডেভেলপারদের, ডিজাইনারদের সাইট নিলে ক্লায়েন্টকে বুঝাইতে হয়। ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট তো জানে না, বাজেট কম দেয়, বুঝাইতে হয় দেখেন আপনি তো চাচ্ছেন একটা সাইট, কিন্তু আপনাকে করে দিতে হয়তো দুইটা সাইট, আপনি যেটা থেকে কন্ট্রোল করবেন সেটাও একটা সাইট। এইভাবে বুঝে হচ্ছে অ্যামাউন্টটা হয়তো বাড়ানো যায়। যাই হোক, ওই বিষয়ে এখন যাচ্ছে না। সেটা হচ্ছে তাহলে বুঝেন দুইটা সাইটের কত সেকশন থাকবে, প্রত্যেকটা সেকশন যদি ডাইনামিক করা লাগে, অর্থাৎ যে কয়টা সেকশন ডাইনামিক করা লাগবে সেই কয়টা, কমপক্ষে ধরেন ল্যান্ডিং পেজে ধরেন আপনার যেটা ভিউ দেখবে সেটা 7টা সেকশনে ধরেন 4টা ডাইনামিক করা লাগলো, আর আপনার ব্যাক এন্ডে ধরেন 6টার মধ্যে 5টা ডাইনামিক করা লাগলো, 11টা সেকশন ডাইনামিক একটা টেবিলের মধ্যে রাখলে হবে? রো তো একটা সেম আসবে, কল সেম, অর্থাৎ এর জন্য 11টা টেবিলে আমার করতে হবে। এই কারণেই বলছিলাম অসংখ্য। আপাতত এই হচ্ছে ধারণা। তো আমরা একটা ব্রেক নেব, ব্রেকের পর এসে দেখব কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, টেবিল করতে হয়, কলাম তৈরি করতে হয়। এর কিছু রুলস আছে নির্দিষ্ট, এইটা আমরা ব্রেকের পর এসে দেখব। যদি কারো কোনো কোশ্চেন এর মধ্যে থাকে আমাকে আস্ক করতে পারেন। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে যা খুবই ভালো। আমি ভাইয়া, এখন, হ্যাঁ ভাই, ডাটাবেজের মধ্যে কি বললেন, টেবিল থেকে টেবিলের মধ্যে? টেবিলের মধ্যে কলাম থাকে, এটা আরো ভালোভাবে বুঝবো ব্রেকের পর এসেই, কোনো টেনশন নিন না। ওকে। Okay, এটা হচ্ছে কি আমাদের মাইস্কুয়েল এর ডেটাবেস সার্ভার। এখন কথা হলো আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব, অর্থাৎ আমাদের যে প্রজেক্টটা এটার সাথে কানেক্ট করতে হবে, রাখতে হবে। কোথায় রাখবো? এর জন্য একটা জায়গা বানাবো, সেই জায়গাটার নাম হচ্ছে ডেটাবেস সার্ভার। তো এইখানে এসে নিউ এ আমরা একটা ক্লিক করব। নিউ এ ক্লিক করার সাথেই দেখেন একটা ডেটাবেস লেখা আছে, ক্রিয়েট ডেটাবেস। এখানে আমার নাম দিতে হবে। এখানে আমরা নাম দেব মূলত প্রজেক্টের যে নাম, সেই নাম অনুসারে। সেই নাম দিলে হচ্ছে আপনাদের কি বলে, সেম নাম রাখবেন যাতে আমাদের সুবিধা হয়, আমাদের লিংক করতে, কানেকশন করতে, যখন আমরা কাজ করি তখন বুঝতে পারবো এই সুবিধা কি। তারপর যেহেতু আমাদের নামে নাম্বার আছে সেহেতু ওই নামটা দিচ্ছি না, আমরা সেম রাখার ট্রাই করব। তবে এখন আলাদা নাম দিচ্ছি। নাম লেখার কিছু রিকোয়ারমেন্ট আছে, আপনি যে কোনো ভাবে ক্যাপিটাল, বড়, ছোট যে কোনো ভাবে নাম লিখতে পারেন। তবে রিকোয়ারমেন্ট অর্থাৎ রিকমেন্ডেশন হচ্ছে আপনি নাম লিখবেন সব
লেটার হচ্ছে অল অ্যালফাবেট নাম্বার হচ্ছে সবগুলা লোয়ার কেস অর্থাৎ ছোট হাতের। এক নামে দিলেও ভালো হয়, দুই নামে যদি লেখেন তাহলে অবশ্যই আন্ডারস্কোর দুই নামের মধ্যে ব্যবহার করবেন। কমা, হাইফেন, সেমিকলন, স্পেস এগুলা কিন্তু কাজ করে না। তো আমি তাহলে ডেটাবেজের নাম লিখি একটা, আমাদের ব্যাচ নামে দিই সিটিজি আন্ডারস্কোর WDB, এই নামে একটা নাম লিখি। এইখানে এসে দেখেন একটা লেখা আছে, এইটা হচ্ছে আপনার ডেটাবেজের ক্যারেক্টার কি ধরনের হবে এইটা। তো এইটা জেনারেলি যা দেওয়া হয় সেটা হচ্ছে UTF-8 জেনারেল সিআই। এটা UTF-8 MB4 টা আমরা দেব না, দেখি উপরে আছে, আমরা একদম প্রথম থেকে দেখি। এই যে এক্সটি, বিগ, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, এটা দেওয়া যায় গ্রিক। তো এক একটা ফরম্যাটে এক একটা কাজ, তবে সর্বজনীন যেটা স্বীকৃত যেটা আমরা করি সেটা হচ্ছে UTF-8 এর জেনারেল সিআই, এটা দিলাম। আবার অন্যটা দিলেও হয়, কোনো সমস্যা নেই এখানে, কিংবা ডিফল্ট ভাবে যেটা থাকে প্রথমে যেটা ছিল সেটা দিলেও হয়। তো আমরা দিলাম, দিয়ে ক্রিয়েটের চাপ দিব। দেখেন ক্রিয়েটের চাপ দিলেই কি এখানে আমার দেখেন ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসছে, এখানে দেখেন নো টেবিল ফাউন্ড, অর্থাৎ ডেটাবেসে কোনো টেবিল নাই দেখে এই লেখা ফাউন্ড আসছে, আর এখানে লেখা আসছে ক্রিয়েট টেবিল। তো আমরা এক একটার জন্য এক একটা টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করব, তাহলে কি ধরনের টেবিল ক্রিয়েট করব? প্রথমে হচ্ছে আমরা এই যে ফর্মটা আছে এই ফর্মের ডেটাগুলো ধরবো, ধরে আমরা এই টেবিলে এই ডেটাবেজে এই টেবিলে রাখবো, এটার জন্য একটা টেবিল ক্রিয়েট করি, অর্থাৎ এই ফর্মের জন্য একটা টেবিল আপাতত আমরা ক্রিয়েট করি। এটার জন্য এটার কি নাম দিতে পারি? কন্টাক্ট, যেহেতু ফর্ম, কন্টাক্ট মেসেজ, কন্টাক্ট ইনফরমেশন, যে কোনো একটা নাম দিতে পারি। তবে ডেটাবেজ নাম লেখার ক্ষেত্রে কিছু কথা আছে, সেটা হচ্ছে এটাতেও আপনার সবগুলা লোয়ার কেস হবে। সেকেন্ডলি দুই নাম হলে ভিতরে আন্ডারস্কোর, আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নামটা অবশ্যই প্লুরাল হতে হবে, অর্থাৎ কন্টাক্ট আন্ডারস্কোর মেসেজ না দিয়ে মেসেজেস, ইনফরমেশন না দিয়ে ইনফরমেস, ইউজার না দিয়ে ইউজার্স, অর্থাৎ আমার নামটা প্লুরাল দিতে হবে। চলেন আমরা প্লুরাল দেই, একটা নাম লিখি তাহলে। এখানে কি লিখবো? CONTACT কন্টাক্ট মেসেজ। দেখেন আমি মনে হয় এরকম আগে একটা টেবিল ক্রিয়েট করছিলাম, সাজেস্ট দিয়ে দিছে, কিন্তু এই টেবিল কিন্তু এই ডেটাবেজের মধ্যে না, অর্থাৎ আমি ক্রিয়েট করতে পারবো। এই কন্টাক্ট মেসেজেস টেবিল একটা ক্রিয়েট করলাম, লিখলাম। এখন এই কলাম, কলাম কি? কলাম হচ্ছে এই দেখেন এটা একটা ফিল্ড, অর্থাৎ এই ডাটাটা আমার একটা কলামের মধ্যে রাখতে হবে। ইমেল, এই ডাটাটা একটা কলামের মধ্যে রাখতে হবে। মেসেজ, এই ডাটাটা একটা কলামের মধ্যে রাখতে হবে। এর মানে তিনটা ডাটার জন্য তিনটা কলাম নিতে হবে না? কলাম আর ভাই রো কি এটা তো আপনারা জানেন। কলাম হচ্ছে ভার্টিক্যালি, রো হচ্ছে হরিজন্টালি, ডানে বামে। তো আমরা এই তিনটা ডেটার জন্য তিনটা কলাম নেব। এখন বলেন আসলে কি আমরা তিনটা কলাম নেব নাকি কয়টা কলাম নেব? এখানে কলাম নেওয়া যায়, এটা তো নাম্বার ডিফল্ট চার্ট দিছে, এখানে যে কোনো কলাম দেওয়া যায়। এখানে আমরা কয়টা কলাম দিতে পারি? কারো কি ডাটাবেস সম্বন্ধে আইডিয়া আছে কোনো? ভাইয়া যতটা মানে ওখানে যতটা ডাটা আমি নিব কালেক্ট করব ওগুলাই আর কি দিব, মানে কলম ততটা হবে। ততটা হবে, ঠিক এইরকমই, তবে আরেকটু কারেকশন আছে, সেটা হচ্ছে এই ডেটাগুলো তো দেবো, একটা সিরিয়াল নাম্বার দিতে হবে, যে এই রো কয় নাম্বার, রো এই রো কয় নাম্বার, 1 2 3 এইভাবে, মানে যতগুলা রো অ্যাড করবো ততগুলা নাম্বার অ্যাড হবে। এটার জন্য দিতে হয়, এটার জন্য সর্বদা যতগুলা ইনফরমেশন নেব তার থেকে একটা কলাম বেশি দিতে হয় সব সময়। আমার যতটা ফিল্ড হবে তার থেকে একটা কলাম বেশি দিতে হয়, সেটা হচ্ছে আমার আইডির জন্য। এই আইডিটা হয় প্রাইমারি কি।
অর্থাৎ অটো জেনারেট হয় 1 2 3 4 নাম্বার। গুড। তো আমরা দিলাম টেবিলের নাম, টেবিলের কলাম দিলাম, গো দিলাম। দেখেন এখন বলতেছে প্রত্যেকটা কলামের ইনফরমেশন দিতে, কি কি নাম, কি কি কলামের ইনফরমেশন। এখন হচ্ছে কথা কথা হলো প্রথম নামটা আমরা কি দেবো? প্রথম নামটা দেবো আইডি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এরকম সে রো এর নাম হবে। এটা কিন্তু কলামের নাম, আর এই পুরোটা হচ্ছে একটা রো। এর টাইপ কি হবে? এর টাইপ অর্থাৎ কি, এটা 1 2 3 এগুলো নাম্বার না, টাইপ হবে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে নাম্বার, ইন্টিজার। আর লেন্থ কত হবে? এখানে আমি যদি লেন্থ 1 দেই, এর মানে হচ্ছে বৃহত্তম একক স্থানীয় বৃহত্তম সংখ্যা। যদি 2 দেই মানে দশক স্থানীয় বৃহত্তম সংখ্যা। দশক স্থানীয় বৃহত্তম সংখ্যা কোনটি? 2টা 9। যদি 3 দেই তাহলে শতক স্থানীয়, অর্থাৎ 3টা 9। 3টা 9 কি 999। যদি 4টা দেই তাহলে কি 9999। এইরকম সব দেওয়া যায়। মানে এই আইডিটা সর্বোচ্চ কত পর্যন্ত হবে? লেন্থটা যত সংখ্যা দিবেন ততগুলা 9। তো এটা খুবই সর্বোচ্চ যেটা হয় তার উপর যায় না, খুবই সিকিউর করার জন্য আমরা মূলত 11 দিয়ে থাকি। অর্থাৎ 11টা 9, মানে বুঝছেন 99 কোটি কিংবা তার থেকেও বেশি হতে পারে, এইরকম একটা বিষয়। এই 11টা 9,99,000 এরকম কোটি হতে পারে। দেখ 11টা 9 এতগুলা আইডিয়া আমার হয় না, এই কারণে হচ্ছে সর্বোচ্চ আমরা এটা দিই, এর বেশি আমরা দেই না। কারণ হচ্ছে দেওয়া যায়, আমার শুধু জায়গা নষ্ট, আমরা তো ডাটাবেজে এত জায়গা নষ্ট করব না, এই কারণে সর্বোচ্চ আমরা 11 দিয়ে রাখি। ডিফল্ট পরে দেখবো আমরা ডিফল্ট কি, এখানে আর কাজ নেই। এখন আমরা সরাসরি এই পাশে চলে আসবো। এই নাম্বারটা 1 2 3 4 আমরা কি লিখবো হাতে? না, এটা যখন একটা রো ক্রিয়েট হবে একটা করে নাম্বার জেনারেট হবে, এইটাকে বলে অটো ইনক্রিমেন্ট। এই কারণে এআই কে টিক দিয়ে দেবো আমরা। টিক দিলে এখানে একটা প্রাইমারি লেখা আসবে, এর মানে হচ্ছে এটা প্রাইমারি কি, অর্থাৎ প্রাথমিক যে নাম্বারটা। এআই মানে কিন্তু অটো ইনক্রিমেন্ট না, এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে আমরা অটো ইনক্রিমেন্টও বলি। এটা শেষ হলো, আইডির কাজ শেষ। এখন আসবেন আমাদের ফর্মের ফিল্ডের নামগুলা। আমি বলছিলাম না নামগুলা সেম দিয়েন। এইখানে নাম আর যদি এই কন্টাক্ট ফর্মের এই নেমগুলা সেম দেন তাহলে আমাদের কাজ করতে খুবই সুবিধা হবে, ভেরিয়েবল ধরতে খুবই সুবিধা হবে, কোনো ভুল হবে না। এই কারণে হাইলি সাজেস্ট হয় হচ্ছে এই নেমগুলা আর কলামের নেমগুলা যেন সেম থাকে। তো আমরা 3টার জন্য 3টা কলামের নাম দেই। ওকে, নাম দিলাম। এখন কথা হলো টাইপ কি হবে? ইউজার নেম, এই নেমগুলা কি? আপনার অ্যালফাবেটও থাকতে পারে, আবার নামের পাশে 1 2 3 4 এরকমও থাকতে পারে। এখন কথা হলো যে তাইলে কি এটা ইন্টিজার দিলে হবে? এখানে তো অ্যালফাবেট নাম্বার আছে, এটার জন্য আমরা দেই কি, সবসময় দেই হচ্ছে ফারকার, মানে নাম্বারও থাকবে ইন্টিজারও থাকতে পারে। আর এর লেন দেই কত? 50টা। এই ক্ষেত্রে 50 মানে কিন্তু 50টা 9 না, এর মানে 50টা লেটার স্পেস সহ। তো একটা নামে, কারো নামে কি 50টা লেটার স্পেস সহ 50টার উপরে যেতে পারে? কখনোই না। কিন্তু এখানে সর্বোচ্চ আমরা 50টা দিই, আমরা বেশি দিয়ে জায়গা নষ্ট করবো না। ইউজার মেইল, এর মধ্যে অ্যালফাবেটও থাকতে পারে নাম্বারও থাকতে পারে, এই কারণে এটাতেও ভারকার দেব। লেন্থ 50ই দেওয়া যায়, কারণ একটা ইমেল 50 ওয়ার্ডের বেশি হয় না। যদিও খুবই হয় তাহলে আমরা 70 60 সর্বোচ্চ 100 দিতে পারি, এর বেশি আমরা দেব না। মেসেজ, ইউজার মেসেজ মানে সে মেসেজ লিখবে, এখানে কি লিমিটেশন দিতে হবে? এখানে কি আমরা ভারকার দেবো? ভারকার মানে তো টেক্সটও পাবে, এখানে ভারকার দেবো না। কারণ হচ্ছে আপনি মনে হয় বিট বাইটের হিসাবটা জানেন,
আমাদের ভার্কারের জন্য প্রত্যেকটা ওয়ার্ড লিখতে 2 বাইট করে খরচ হয়, অর্থাৎ 16 বিট। আমরা জানি 1000 বাইটে কত, 1 কিলোবাইট, 1000 কিলোবাইটে 1 মেগাবাইট, 1000 মেগাবাইট 1024, যাকে বলে আমরা 1024 হচ্ছে 1 জিবি। তো এই দেখেন কয়টা ওয়ার্ড লিখতে পারেন, আমাদের কিন্তু 1 মেগাবাইট জায়গায় শেষ হয়ে যাবে। আর যদি টেক্সট দেন, এখানে ভার্কারের পরিবর্তে আর একটা টেক্সট আছে, ফর্ম আছে, সেটা হচ্ছে টেক্সট। কই এখানে, এই যে টেক্সট। যদি টেক্সট দেন তাহলে এই টেক্সটের প্রত্যেকটা লেখার জন্য খরচ হচ্ছে 1 বাইট, অর্থাৎ 8 বিট, অর্ধেক কিন্তু কম। এই কারণে আমরা এখানে ভার্কার না দিয়ে টেক্সট দিই। তবে এখানে কি আমি লিমিট করে দেবো 250, 200, 300? একজন ইয়ার তো 300-র উপরেও হতে পারে লেখা। এখানে আমরা এই কারণে লিমিট করে দেবো না, ইউজার মেসেজ যে যে পর্যন্ত দেয়। তবে এখানে কিছু না দিলে ডিফল্ট একটা ভ্যালু পাই, লিমিটেশন কিন্তু আছে। এটা কত একটু গুগল সার্চ দিয়ে আপনার দেখে নেবেন। যদি সেটাতেও না হয় তাহলে এর থেকে সবচেয়ে বড় একটা টেক্সট আছে, সেটা হচ্ছে লং টেক্সট। সেটারও লিমিটেশন আছে কত, একটু গুগল করলেই দেখতে পারবেন। আপনাদের হোমওয়ার্ক, তো আমরা এটাতে কিছু দেব না। এইদিকে আমাদের আর কাজ নেই। এখন যদি আমি গো দেই, সেভ দেই, দেখেন আমার টেবিল ক্রিয়েট কমপ্লিটেড। এই চাবি মানে প্রাইমারি কি, মানে অটো ইনক্রিমেন্ট, আর এইগুলো হচ্ছে আমরা নাম দেব। এটা হচ্ছে আমার স্ট্রাকচার। এই ব্রাউজারে যান, দেখেন ব্রাউজারে একটা টেবিল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, কোনো ভ্যালু নেই। এটা হচ্ছে কথা। এখন কথা হলো এইটুকু তো আপনারা বুঝতে পারছেন না, কিভাবে জি একটা, ভাইয়া। হ্যাঁ, কিভাবে একটা হ্যাঁ ভাইয়া। টেবিল ক্রিয়েট করতে হয়। আর প্রথমে আরিফুল ভাই বলছিল যে কলাম নাকি, আরিফুল ভাই না প্রশান্ত ভাই, আমার মনে আসছে না। তো বুঝতে পারছেন যে আমি বলছিলাম। এই কলামগুলা কি, এখন বুঝতে পারছেন? এখন জি ভাইয়া। এইভাবে থাকবে, একটা করে রো আমরা ডাটা সাবমিট দেবো। এই আইডিতে 1 হবে, ইউজার নেম হবে, ইমেল হবে, নেম আসবে, অর্থাৎ একটা করে রো ক্রিয়েট হবে। এই রোটা হয় অটো ক্রিয়েট, মানে এই রোটা আমরা ক্রিয়েট করব ফর্মের মাধ্যমে। আর এগুলো হচ্ছে কলাম। তাহলে একটা ডেটাবেস সার্ভার থাকে, তার মধ্যে টেবিল থাকে, টেবিলের মধ্যে থাকে কলাম, আর রোটা আমাদের ক্রিয়েট করতে হয়, অটো ক্রিয়েট হয়। এটা হচ্ছে কাজ। এখন কথা হলো এই ডেটা সাবমিট বিভিন্ন ভাবেই দেওয়া যায়। আমরা আজকে কোডে যাব না, তবে প্রাথমিকভাবে কিভাবে দেওয়া যায় সেটা দেখব। চলেন এটা হাতুড়ে ওয়েতে দেওয়া যায়। যেমন কিভাবে ওয়েতে, আমরা সরাসরি হাতে লিখে দিতে পারি। তার আগে দেখায় আপনাদের, এটা সার্ভার, এটাতে ক্লিক করলে দেখেন এই মেনুগুলা কিন্তু চেঞ্জ, মেনুগুলো অন্যরকম, অন্যরকম সবকিছু। আপনার ডেটাবেজে ক্লিক করেন, এই ডেটাবেজের জন্য মেনুগুলা কিছুটা হলেও চেঞ্জ হয়। যখন আপনি হচ্ছে আপনার এই ডেটাবেজের মধ্যে টেবিলে ক্লিক করবেন, টেবিলে দেখেন এইটা কিন্তু মেনুটা চেঞ্জ হয়। এইখানে এসে আপনি অনেক কিছুই করতে পারেন, টেবিলটা ফেলেও দিতে পারেন, রিমুভ করতে পারেন, ডেটা ফেলে দিতে পারেন। এখানে এসে এসে দেখবেন কি কাজ করে। যেমন এখানে অপারেশন নামে একটা অপশন আছে, নিচে এসে যদি এইখানে দেখেন ড্রপ করা যায়, অ্যাড ড্রপ টেবিল ড্রপ করবেন, অ্যাড অটো ইনক্রিমেন্ট ভ্যালু করা যায়। যদি পুরো টেবিলটা ফেলে দিতে চান, এই যে এমটি দ্য টেবিল, ট্রাঙ্কেট মানে হচ্ছে টেবিলের মধ্যে যত কল রো থাকবে সব ট্রাঙ্কেট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তারপরে ডিলিট দ্য টেবিল আর ড্রপ, এটাতে ক্লিক করলে আমার টেবিলটাই ডিলিট হয়ে যাবে। আমরা আপাতত সেটা করতেছি না। এটা আমার ব্রাউজার, এটা আমার স্ট্রাকচার টেবিলের। এখন আমি ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য এই দেখেন এইখানে একটা ইনসার্ট লেখা আছে, ক্লিক করেন, দেখেন এখানে তথ্য আছে। আমরা কি ভ্যালু আইডি দেব না, এটা অটো ইনক্রিমেন্ট করব। আমরা এখানে ইউজার নেম দিলাম, আমরা এখানে ক্লিক করতেছি কিন্তু নেম দিলাম। এখানে ইউজার ইমেল, ইমেল দিলাম। live dot
কম মেসেজ দিলাম। এটা দেখেন নিচেও কিন্তু সেম, দুইটার একটাই সেম। আমরা উপরটাই লিখি, লিখে এখানে এই যে গো দেবেন। গো দিলে দেখেন একটা কিউরি জেনারেট হয়েছে। কিউরি জেনারেট হয়েছে, ইনসার্ট কিউরি, এটাও আমরা পরে দেখব। আমরা ব্রাউজারে যাই, ব্রাউজার গিয়ে দেখেন আমার একটা আইডি লিখি নাই, তারপর রো অ্যাড হয়েছে, নেম, ইমেইল, মেসেজ, আমার কিন্তু সবকিছু অ্যাড হচ্ছে। এখন আমি যদি এইভাবে অ্যাড করি, ভালো এইভাবে অ্যাড করা যায়, দেখি আমি আরেকটা অ্যাড করি, দেখি একের পর দুই আসে কিনা। ইনসার্ট, এখানে আমি দেবো না, এখানে নেম দেবো কি, ওকে মেসেজ দিলাম। এটা গো দেই, দেখি কি হয়। ব্রাউজার গিয়ে দেখেন আইডি 2, আমি কিন্তু অন টু কিছুই লিখি না, অর্থাৎ এটা অটো ইনক্রিমেন্ট। এখানে সে ডিলিট করতে পারেন, এটা আবার এডিট করতে পারেন, কপি করতে পারেন। এটা হচ্ছে হাতুড়া ডাক্তার, মানে এইখানে যে একটু বুঝতে পারে সে এখান থেকে এডিট করতে পারে। তবে আমরা এখান থেকে এডিট করব না, আমাদের এডিট করব কোথায়, ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল করে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে। ওটা আরো সহজ করবে, এটাও অনেক সহজ, এখানে বোঝাই যাচ্ছে কোনটা করলে কি হচ্ছে। এটা হচ্ছে কথা। তো এইভাবে তো লেখা যায়, কিন্তু আমরা যখন ব্রাউজার থেকে লিখব ফর্মের মাধ্যমে, কোডের মাধ্যমে, তখন তো আর এইখানে সেইভাবে দিতে হয় না, তখন আমাদের কুইরি করে দিতে হয়। আমি কিন্তু প্রথমেই বলছি এসকিউএল, স্ট্রাকচারাল কুইরি ল্যাঙ্গুয়েজ। তো এই কুইরি করতে হলে আপনাকে কুইরি শিখতে হবে। কুইরি শিখতে হলে কিভাবে দেখি কুইরি করে আনা যায়, তখন এই যে এসকিউএল আসবেন, এসে এখানে এটা ফেলে দেন। এইখানে হচ্ছে যে কুইরি লিখবেন সেই কুইরি হবে। আমি ধরেন কুইরি জানি না, এখান থেকে শর্টকাটের কিছু কুইরি আছে, এখানেও নিতে পারেন, আবার অনলাইন থেকে আমরা দেখব, সমস্যা নাই। তাহলে আমরা কি করব, ইনসার্ট করব। আমরা আপাতত জানি না, এইখানে দেখেন ইনসার্ট কি, এই যে ইনসার্ট, আমাদের কিছু শর্টকাট কুইরি ওরা খুব সহজ করার জন্য দিয়েই রাখে। ইনসার্টে চাপ দিলাম, এই কুইরিটা হচ্ছে আমার ইনসার্টের কুইরি, কিভাবে লিখতে হয়। ওকে, ধরেন আমরা এটাও জানি না, আমরা এখন লিখবো হাতে। ইনসার্ট করার জন্য আমার লিখতে হয় INSERT, ইনসার্ট। এই দেখেন ছোট হাতে লিখলেও কাজ করে। এখানে কথা হলো, যদি এসকিউএল এর কিওয়ার্ড হয় এগুলো সবসময় বড় হাতে লিখবেন, এটা হচ্ছে রিকমেন্ডেশন। আমি আপনাদের কিন্তু সব বলতেছি কোনটা রিকমেন্ডেশন, আবার না লিখলেও কি হয় বলতেছি, কিন্তু যে কোনটাই লিখতে পারে, এটা আপনাদের জেনে রাখা উচিত। না জানলেও কিন্তু কাজ করা যায় আমাদের। ক্যাপস লক দিলাম, INSERT, ইনসার্ট, চলে আসছে ইনসার্ট। এরপর দিতে হয় আপনাকে ইনটু, অর্থাৎ ইনসার্ট করব কোথায় করব, ইনটু। ইনটু হচ্ছে ওনাদের কিওয়ার্ড, ইনটু কি করব আমরা, ইনসার্ট করব। কোথায় করব, এর মানে হচ্ছে ইনটু। ইনটু করো কোথায়, আমাদের কোথায় করব, কোন টেবিলে, এখানে দিতে হয় টেবিল নেম। কি আমাদের টেবিল নেম, কন্টাক্ট মেসেজেস, এটা আমাদের টেবিল। ইনসার্ট ইনটু, ঠিক আছে, ভালো। দেওয়ার পর হচ্ছে ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট। এর মধ্যে লিখতে হয় হচ্ছে আপনার কলামের নাম। আপনি যদি এখানে একটা কলামেও দিতে চান দিতে পারেন, দুইটা তিনটা, যেইটা ইচ্ছা সেই কলামগুলোতেই আপনি ইনসার্ট করতে পারেন। এই জন্য আমরা প্রথমে তিনটাতেই ইনসার্ট করি। তাহলে প্রথমে আমরা কলামের নেম গুলা দেবো। প্রথমে আমরা কি আইডি দেব না, আইডি হচ্ছে অটো ইনক্রিমেন্ট। আমরা প্রথমে কি ছিল, ইউজার নেম, ইউজার নেম চলে আসছে, কমা ইউজার মেইল, কমা ইউজার মেসেজ দিলাম। আমার কলাম তিনটা সেট করে দিলাম। এরপরে দিতে হবে যে আচ্ছা আমি বুঝলাম তুমি ইনসার্ট করতে চাচ্ছ কন্টাক্ট মেসেজে এই তিনটা কলামে, এখন কথা হলো কি ইনসার্ট করতে চাচ্ছ, এর মানে হচ্ছে ভ্যালুটা দিতে হবে।
ভ্যালুটাও ওদের রিজার্ভ কিওয়ার্ড, এখানে ভ্যালু দিলাম। এর মধ্যে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ভ্যালুর পর এই যে স্পেসে দিচ্ছি, এটা হচ্ছে সৌন্দর্য দেখানোর জন্য, এটাতে তেমন কিছু না। যেমন এই যে এইখানে স্পেস, এইখানে স্পেস, এখানে এই যে এই স্পেসের কিন্তু আবার ভ্যালু আছে, এটা দেখলে কিন্তু বোঝা যায় কোন স্পেসের ভ্যালু আছে। এখানে স্পেস আর ভ্যালু নেই, এখানে যদি আপনি স্পেস ছাড়াও দেন তাহলেও হবে। তো ভ্যালু দিলাম, ভ্যালুর মধ্যে আপনাকে প্রত্যেকটা ভ্যালু দিতে হয় স্ট্রিং সাইন করে, অর্থাৎ কোটেশন মার্কের ভিতরে দিয়ে আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু কাজ করবে না। ভ্যালু কি নামে দেব আমি? SHOHEL, সোহেল, SHOHEL সোহেল @gmail.com। দেখেন এটাতে মনে হয় কোটেশন মার্ক নাই, সেই কারণে এই কথা। কোটেশন মার্ক, তারপর কি একটা কমা, তারপরে মেসেজ, সোহেল ইজ এ গুড বয়। যখন দিলেন এই পাশে সেমিকোলন দিলেও হয়, না দিলেও হয়, কারণ কিউরি এটা বুঝতে পারে, কিউরি ইন্টেলিজেন্স আছে। এখন কথা হলো এই যে নামটা, এটা দিলে কাজ করবে কিনা। দেখেন কি হয়েছে, আমার ইনসার্ট করছি ইনটু কোথায়, কন্টাক্ট মেসেজে। কি করছি, কলামের নাম, তারপর কি করছি, কোনটা ইনসার্ট করে, ভ্যালুটা, এই ভ্যালুটা দিচ্ছি স্ট্রিং সাইনের মধ্যে, অবশ্যই দিতে হয়। এই প্রথম স্ট্রিং সাইনের ভ্যালুটা হয় প্রথম কলামে বসবে, সেকেন্ড স্ট্রিং সাইনের ভ্যালুটা সেকেন্ড কলামে, থার্ডটা হচ্ছে থার্ড কলাম। এটা আমরা প্রথমে কপি করে রাখি সুবিধার জন্য। এখন এটা গো দেই আমরা, দেখেন গো দেই কি হয়। গো দেওয়ার পর কি, অন রো ইনসার্টেড, একটা রো ইনসার্ট হয়েছে, সে আমাকে বলে দিছে এই যে আমার কিউরিটা, যদি না হতো এখানে ভুল দেখাইতো। এখন ব্রাউজারে যাই, দেখেন কি হয়, 3 নাম্বার সোহেল চলে আসে। এইভাবে হচ্ছে কিউরি লিখে দিতে হয়। তো আমি বললাম দেখি ভুল দিলে কি হয়। আচ্ছা আমি স্ট্রিং সাইনটাই দেই না, দেখি দুইটাই দিলাম, একটাতে দিলাম না, দেখি কি হয়। গো দেই, দেখেন কি ভুল আসছে আমার, ইনসার্টেড ইনটু কন্টাক্ট মেসেজ, এই জন্য হ্যানত্যান এই যে এখানে আমার ভুল ধরে দিছে। এটা পড়েন, দেখেন কি লিখছে, ইউ হ্যাভ এরর অ্যান্ড এসকিউএল সিনট্যাক্স, সিনট্যাক্স ভুল ধরছে। দেখেন MariaDB সার্ভার ভার্সন সিনট্যাক্স এই যে আইডি ইজ এ গুড বয়, কি আইডি লিখছিলাম, যাই হোক এই লাইনটা একটা ভুল ধরছে। এর মানে বুঝতেছেন, অবশ্যই আপনাকে কোটেশন মার্কের মধ্যে দিতে হয়। দেখি ব্রাউজারে দেখি আসলে ইনসার্ট হয়েছে কিনা, দুইটা তো ঠিক দিছিলাম, না হয় নাই, কারণ আমার একটা ভুল হলেই সিনট্যাক্স ভুল, একটাতেও ইনসার্ট করবে না। ওকে ঠিক আছে, আমার যেহেতু সিনট্যাক্স ভুল ছিল আমি এটা ফেলেই দেই। আমি এখন দুইটা দিলাম, দুইটা তো দিলাম একটু উল্টা পাল্টা করে দেই, কাট করলাম এইটা, তারপর দিলাম কমা, তারপর দিলাম এইটা। কি হবে, দুইটা দিছি, ইউজার নেমে আমার ইমেল যাওয়ার কথা, ইউজার ইমেলে নেম যাওয়ার কথা, দেখি আসলে হয় কিনা। গো দিলাম, ইনসার্ট ভুল ধরছে। কি ভুল ধরছে, সেটা হচ্ছে কই দেখি ব্রাউজারে কিছু আসছে নাকি, আসে না। কি জন্য আসে নাই, সেটা হচ্ছে তুমি রে আমার সবখান চলে গেছে, তুমি কি করছো, কলাম দিছিলা 3টা আর ভ্যালু দিছিলা 2টা, এর মানে কি হয়েছে, হয় নাই। কারণ কলাম 3টা দিয়ে তুমি একটা ফাঁকা রাখতে এইভাবে পারো না। যদি তুমি 2টা ভ্যালু আসলে ইনসার্ট করতে চাও, তাহলে তোমার কি করতে হবে, 2টা কলাম দিতে হবে। চলেন দেখি আসলে কি হয় না। আমি এত কষ্ট করে এখন আর লিখবো না, আমি তো জানি এখানে কিছু শর্টকাট দেওয়া থাকে। ইনসার্ট কন্টাক্ট মেসেজ, দেখেন আইডি ইউজার নেম ও সব তুলে দিছে,
এই যে এইখানে যে একটা দেখতেছেন, এইটা কিন্তু না, তেমন কিছুই না, কোনো সমস্যা নেই। এটা ফেলে দেই, এটা ছাড়াও কিন্তু আমার কাজ করছে। এখন আমি এই যে ভ্যালুর মধ্যে ভ্যালু দেব, 4টা ভ্যালু দিচ্ছি, ইরর দেখাচ্ছে। আমার তো কলাম ছিল 2টা। ওকে, এই ভ্যালুর মধ্যে কি এখন আমার 2টা কল, তাহলে আমি 2টা ভ্যালু দেই, দেখি কি হয়। ইমেলের মধ্যে দিই আমি মেসেজ, মেসেজ দেই ডি 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 ডি, এন্ড ইমেলের মধ্যে কি দেই, ইমেইল @email.com, কিন্তু সবগুলো বড় হাতে রয়েছে। আচ্ছা দেখি বড় হাতের নেয় কিনা, এটা তো দেখ উচিত। আমার কি সিনট্যাক্স ঠিক আছে, বোর্ড অন রেখেছে, এর মানে বড় হাতের নিচে। আবার দেখেন 2টা রো দিছি, 2টা ভ্যালু দিছি, এখন কিন্তু নিচে, কিন্তু এখন 3টা কলাম দিয়ে 2টা ভ্যালু কিন্তু নেয় নাই আগে দেখেন বড় হাতের দিছি, বড় হাতে আছে, সব আসছে। ইউজার নেম ফাঁকা দিছি, এই কলাম নেই নাই, দেখেন এই কলামে কিছুই আসে না। তো এইভাবে কিউরি লেখা যায়, আপনারা আরো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারেন। এটা ইনসার্ট করা, দেখেন এখানে শর্টকাটে আরো কিছু আছে। সিলেক্ট করা, সবগুলো সিলেক্ট করতে পারেন কিভাবে, ভিন্ন ভিন্ন ভাবে একটা একটা করে সিলেক্ট করতে পারেন কিভাবে, আপডেট করা, ডিলিট করা, ক্লিয়ার করা, ফরম্যাট করা, এখানে সব কুইরি লিখে দিয়েছেন ওনারা। তো আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কুইরি গুলা একটু বুঝতে হবে, জানতে হবে, আর মুখস্থ করতে হবে। মুখস্থ না থাকলে আমরা কিন্তু কাজ করতে পারবো না। মুখস্থ বলতে আমাদের খুব ভালোভাবে জানতে হবে, যদি আমরা ভুলে যাই আমাদের তো অনলাইন রিসোর্স আছেই। অর্থাৎ এই যে বিসিএস ক্যাডারের মতো ছোটস্থ মুখস্থ করতে হবে না, আমাদের একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, মানে মোটামুটি যেন আইডিয়া থাকে, যদি ভুলে যাই আমরা দেখে নিতে পারি। কি করব, মুখস্থ একটা এটা সুবিধা হচ্ছে আমাদের দ্রুত কোড লেখা যায়। আমরা এসকিউএল শিখবো, এসকিউএল শেখার জন্য W3 স্কুল ইজ দ্য বেস্ট। এইটাতে যাব, দেখেন W3 স্কুলের এসকিউএল টিউটোরিয়াল, এই যে এখানে এসে দেখেন ওইখানে যা যা আছে, ওইখানে তো অল্প, এই যে সব কিউরি গুলা আপনাদের দেখতে হবে। আপনাদের কাজ হলো এই কিউরি গুলা কালকে দেখে আসা, আর আমি ধরলে বলা। এই যে আমরা এইটা দেখছি ইনসার্ট কিউরি, ইনসার্ট কিউরি সেম টাইট সেলফ দেওয়া আছে এখানে, এখানে এসে আমরা প্র্যাকটিস করতে পারি। রান এসকিউএল, রান হবে, এরর দেখাচ্ছে কি, এখানে হচ্ছে আপনার কিভাবে করতে হয় একটু কাস্টমাইজ করে দেখবেন, দেখে রান করেন, এখানে করতে পারেন। আর শেখার জন্য এটা বেস্ট সাইট। আপডেট করার জন্য কিউরি, ট্রাই করার জন্য এটা গেল, আরো আছে। শুধু W3 না, এসকিউএল শেখার জন্য, MySQL শেখার জন্য শুধু MySQL লিখে সার্চ দিলেই এনাফ। কত শিখবেন, MySQL অফিসিয়াল ফরম্যাট, W3, এটাতে গেছি, উইকিপিডিয়া, জাভা, MySQL টিউটোরিয়াল, এখান থেকে আসে দেখতে পারেন কোথায় শেখার, এই ডকুমেন্টেশন কই, আপনার সার্ভিস। এখানে যদি কঠিন লাগে এখানে আসবো না, একটু দেখতে হবে। জাভা, PHP, MySQL, এই সাইটটা আবার দেখেন অনেক কিছু শেখার সাইটটা। MySQL আপডেট জয়েন, আবার এর মধ্যে অ্যাডও আসে। দেখেন আপডেট কি কইছে, একই সব কিছু একই, হয় কন্ডিশন দিতে হয় এখানে। এক একটা ইয়ার সাইটে এক একটা একটু স্ট্রাকচার ভিন্ন, এক একটা ওয়েটে, একটু দেখলেই আপনারা বুঝতে পারেন, কারণ আপনারা আর নাই, আপনারা মোটামুটি সবাই বুঝতে পারেন। এই হচ্ছে কিউরি করে লেখা। এখন বলেন এটা কে কে বুঝতে পারেন নাই? হুম, কই আপনারা? এইটা
শেয়ার ড্রপ করলাম কেন? দেখেন আমাদের 4টা কিউরি, 4টা, 2টা হাতে লেখি করছি, 2টা কিউরি করে করছি। হ্যালো, হ্যাঁ ভাইয়া। ঘুরে ফিরে 2-3 জনই দেখি। এখন কথা হলো যে আজকের মতো আমাদের টাস্কটা শেষ। আমরা এখন কালকে এই ফর্মের ডেটাগুলা ডেটাবেজে আপলোড করব। কিভাবে করব এখন তো সেটা আবার নতুন টপিক, সেটাতে এখন আজকের মতো যাচ্ছেই না। এখন কথা হলো আপনারা আজকে যে ফর্মটা করছি সেই ফর্মটা ভ্যালিডেশন করার ট্রাই করবেন। আর কারো যদি মানে ভালো লাগে মাইস্কুয়েলটা, তাহলে একটা ডেটাবেস ক্রিয়েট করে রো ক্রিয়েট করে ইয়াটাও করেন, মানে 2-3টা কিউরি লিখে হচ্ছে ইয়া করেন, যাতে আপনাদের প্র্যাকটিসটাও হয়ে যায়। বুঝতে পারছেন? ওকে ভাই। কিন্তু ফর্ম ভ্যালিডেশনটা কিন্তু খুবই দরকার, এটা আমাদের জানতে হবে। Any question? Anyone? জি ভাইয়া, বলেন। আমরা যে ফর্ম ভ্যালিডেশন করছি ওখানে কি আমরা কান্ট্রি ফিগারটা ইউজ করতে পারবো, যে আমাদের কোন কান্ট্রিতে কোন জেলা আছে, কোন স্টেট গুলো আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই ইউজ করা যাবে, তবে এইটার জন্য আমার কুইরি করে আনতে হবে কোন জেলার মধ্যে, সরি কোন কান্ট্রির মধ্যে কোন জেলা, তার মধ্যে কোন থানা, তার মধ্যে কোন পোস্ট অফিস, সবই আসবে। এটা একটা ড্রপ ডাউন আকারে। এর জন্য হচ্ছে আমার সব তথ্যগুলো আমার ডেটাবেজে থাকতে হবে। আমরা যখনই দেখেন আমরা শুধু ডেটাবেজে আপলোড করি, ডেটাবেজ থেকে আবার কিভাবে আমরা ব্রাউজারে শো করব, যখন শো করব তখন কনসেপ্টটা পেয়ে যাবেন। অর্থাৎ এর মধ্যে সব তথ্য থাকতে হবে। যেটাতে ক্লিক করো ড্রপ ডাউনের মতো তার নিচে চলে আসবে, ওই জেলাতে ক্লিক করলে ওর মধ্যে আবার যে থানাগুলো আমি ডেটাবেজে রাখবো ওই থানাগুলো চলে আসবে। বুঝতে পারছেন আমার কথা? জি অর্থাৎ ভাইয়া। এটাতে একটা ইফ কন্ডিশন চালাবো যে ইফ যদি আমি ঢাকা জেলাকে ক্লিক করি, ঢাকা জেলার মধ্যে থানাগুলা দেব, ওই থানাগুলো আসবে। এলস, ইফ এলস যদি ইয়াতে না ক্লিক করে আমি যদি ইয়াতে ক্লিক করি, কি বলে, চিটাগাং জেলাতে ক্লিক করি, এর মধ্যে কোন থানা আছে এটা। আবার এই চিটাগাং জেলার মধ্যে যদি একটা থানা থাকে, ধরেন বান্দরবন থানা, এই বান্দরবন থানাকে ক্লিক করলে এর মধ্যে কতগুলো ইউনিয়ন আসবে এটা। আবার ইফ এর মধ্যে ইফ, তার মধ্যে ইফ। এর জন্য আমার সকল তথ্য ডেটাবেজে থাকতে হবে, না থাকলে কখনোই আমি ব্রাউজারে শো করাতে পারবো না। ওকে ভাইয়া। ওকে, আপনারা ফর্ম ভ্যালিডেশনটা একটু করার ট্রাই করেন, প্র্যাকটিসটাও করেন। টেস্টটা দিয়ে দেই।